আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি লাস্ট শট প্রোগ্রামে সবাইকে আমি জানাচ্ছি স্বাগতম। আমি তোমাদের সালিম সাদমান সিয়াম ভাইয়া তোমাদের সাথে আছি। আজকে আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে পদার্থের গঠন, অর্থাৎ আজকে আমাদের কেমিস্ট্রির তৃতীয় চ্যাপ্টারের উপর ক্লাস। সো এই একটা ক্লাসের মাধ্যমে আশা করা যায় তোমার সিকিউ এমসিকিউ ক খ সবকিছুই কভার হবে এবং তুমি এক্সামে ইনশাআল্লাহ একটা সেরা আউটপুট দিয়ে আসতে পারবা। সো চলো আর দেরি না করে ক্লাসটা স্টার্ট করে দিই। আমাদের ক্লাস আউটলাইনটা তুমি কিন্তু দেখে নিতে পারছো। আমরা যেভাবে বাকি দুইটা অধ্যায় ক্লাস নিচ্ছি ঠিক সেম ভাবে এটা আমরা সাজিয়ে রাখছি। সো তুমি এই ক্লাস আউটলাইন থেকে একদম সর্বোচ্চ একটা পারফরমেন্স দিতে পারবা, সেটাই ভাইয়ার বিশ্বাস। তো চলো আমরা আমাদের প্রথম অংশ কনসেপ্ট রিক্যাপে চলে যাই। আমাদের এই চ্যাপ্টারটাকে আমরা বেশ কিছু টাইপে ভাগ করছি, সেভাবে আমরা পড়ালেখা করব এবং এই টাইপগুলোর একটু ওভারভিউ আমি ফার্স্টে তোমাকে দিয়ে দিচ্ছি। দেখো আমাদের মোটামুটি আমাদের যে মোট যৌগগুলো আছে বা পদার্থগুলো আছে আমরা দুইটা মোটা দাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। সো মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থের মধ্যে তুমি হচ্ছে দুইটা অংশে ভাগ করে চ্যাপ্টারটাকে পড়বা। সো মৌলিক পদার্থ যে ভাগটা আছে এর মধ্যে দেখো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় পরমাণু আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় অণু। এই দুটোর পার্থক্য কিন্তু আসে। সো মৌলিক পদার্থের মধ্যে তাহলে পরমাণু। সো পরমাণু থেকে আমরা দেখলাম যে পরমাণু তো আসলে পদার্থের শেষ স্টেজ না। পরমাণু থেকে আমরা পরবর্তীতে এটাকে ভাঙলে আবারও ইলেকট্রন প্রোটন নিউট্রন পাচ্ছি। সো পরমাণু থেকে আরেকটা ব্রাঞ্চ তৈরি হয়ে গেল ইলেকট্রন প্রোটন নিউট্রন। সো এগুলো নিয়ে আমাদের পড়ালেখা করা লাগবে। ইলেকট্রনের ভর, ইলেকট্রনের তারপর আধান, এগুলো এমসিকিউ এর মধ্যে ইম্পর্টেন্ট আসে, ছোটখাটো ম্যাথের মধ্যেও লাগবে। সো এই জিনিসগুলো আমরা পড়বো। আচ্ছা, এরপরে যেটা আসে পরমাণু মডেল। সো পরমাণু মডেলটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তোমাদের রাদারফোর্ড এবং বোর দুইটা মডেল থেকে অনেক কোশ্চিন আসে, বোথ এমসিকিউ পার্টে এবং সিকিউ পার্টে। সিকিউ পার্টে কিভাবে আসে, রাদারফোর্ড আর বোরের দুইজনের মধ্যে তুলনামূলক আলোচনা করতে বলে, কে বেশি ভালো মডেলটা দাঁড় করাইছে, কে একটু কম দাঁড় করাইছে, দুইজনের সীমাবদ্ধতাগুলো কোশ্চেনে কিন্তু এসেই থাকে। তারপরে আমাদের কৌণিক ভরবেগ নির্ণয় করতে দেয় কিন্তু বোর পরমাণু মডেল ইউজ করে। ঠিক আছে, এরপর আসো আমরা ইলেকট্রন বিন্যাসে চলে আসছি। সো ইলেকট্রন বিন্যাসের আমাদের একটা নীতি আছে, আউটবাউ নীতি। বইয়ের মধ্যে এটা বলা আছে কিনা সেটা তোমরা দেখবা। আউটবাউ নীতিটা কি, ইলেকট্রন নিম্ন শক্তির স্তর থেকে মানে অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটালে গমন করতেছে। সো এটাই হচ্ছে আউটবাউ নীতি। আউটবাউ নীতির কিছু ব্যতিক্রম আছে, আমাদের এক্সামের জন্য আউটবাউ নীতিটাও ইম্পর্টেন্ট, ব্যতিক্রম ধর্মীটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে আসো কিছু আইসোটোপ আছে, আইসোটোপের কিছু উদাহরণ আর ব্যবহার আছে, এখান থেকেও টুকটাক কোশ্চেন আসতে দেখা যায়। সো এই আমাদের মোটামুটি ওভারভিউ চ্যাপ্টারটার। এছাড়াও আমাদের কিছু যৌগিক পদার্থ কম্পাউন্ড নিয়ে কোশ্চেন আসতে পারে, সেই ক্ষেত্রে আমরা চ্যাপ্টারটা যখন আমরা ওভারভিউ এর পরে আমরা তো শুরু করতেছি তখনই আমরা দেখতে পাবো। সো এখন আমরা শুরু করব আমাদের টাইপ ওয়াইজ তো বিভিন্ন আলোচনাগুলো আমরা করব। সো আমরা এখন জ্ঞানমূলক পার্টে চলে যাব। জ্ঞানমূলক পার্টে যাওয়ার সময় তোমাকে আমার ভাইয়ের একটা রিকোয়েস্ট থাকবে যে ক খ ফ্ল্যাশ কার্ডস অর্থাৎ জ্ঞানমূলক পার্টে যাওয়ার আগে তোমার কাছে আমার রিকোয়েস্ট থাকবে তুমি যে কোশ্চিনটা এখানে দেওয়া থাকবে কোশ্চিনটা দেখে অবশ্যই নিজের মাথায় একটা অ্যান্সার সেট করবা, তারপর ভাইয়ের সাথে সেটা মিলাই নেবা, মনে করে ট্রাই করবা আর কি, রিভাইজ তো করতেছো তো এখন। সো জ্ঞানমূলক প্রশ্নের প্রথমটা হচ্ছে মৌলিক পদার্থ কাকে বলে। সো ভাইয়া মৌলিক পদার্থ কাকে বলে, যেটা আমরা গত চ্যাপ্টারেই পড়ে আসছি। মৌলিক পদার্থ কি, যে পদার্থকে ভাঙলে ওই পদার্থর কণা ছাড়া অন্য কোনো পদার্থ আর পাওয়া যায় না। ঠিক আছে, সো এই জিনিসটাই দেখো আমরা দেখি যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে আমরা কি বলতেছি ভাইয়া, মৌলিক পদার্থ। ঠিক আছে, তাহলে যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে যেমন মৌলিক পদার্থ বলে। যেমন আমি যদি এখানে হাইড্রোজেন বলি, হাইড্রোজেনকে ভাঙলে তুমি কি পাও, হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন, তার মানে এটা একটা মৌলিক পদার্থ। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবো। তাহলে পরমাণু কাকে বলে, আমরা আগেই বলে আসছি এই মৌলিক পদার্থকে ভাঙলে ছোট ছোট যে কণা পাওয়া যাচ্ছে সেটাই পরমাণু। যেমন তুমি দেখো একটু আগে যে মৌলিক পদার্থ ছিল হাইড্রোজেন, এই হাইড্রোজেন আছে দুইটা হাইড্রোজেন পরমাণু নিয়ে একটা অণু, এটা কিন্তু হাইড্রোজেনের অণু একটা। ঠিক আছে, আর এই যে মৌলিক, এই যে তুমি এই অণুটাকে ভাঙলা, যে এটা তো একটা মৌলিক পদার্থ, এটাকে ভাঙে এই যে ছোট ছোট দুইটা কণা পাইলা, এটাকেই বলা হবে কি ভাইয়া, পরমাণু। তাহলে ব্যাপারটা আশা করি বুঝতে পারছো যে এটা হচ্ছে পরমাণু। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, এই যে মৌলিক পদার্থ এটাকে ভেঙে ফেললাম, ছোট ছোট যে কণা পাচ্ছি এটাকে বলা হবে পরমাণু। তাহলে পরমাণুর সঙ্গে কি, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। ঠিক আছে, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। ওকে, ডান। তাহলে এখন অণু কাকে বলে, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যদি পরমাণু হয় তাহলে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা অণু হতে পারে। তাহলে এই সংজ্ঞাটাও কিন্তু আসবে। তাহলে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, ডিরেক্ট অংশগ্রহণ করতে পারে না, ঠিক আছে, তাদেরকে বলা হয় আমাদের অণু। সো অণু কিন্তু মৌলিক পদার্থেরও হতে পারে, যৌগিক পদার্থেরও হতে পারে, এই জিনিসটা মেনশন করে দিও। দেখো এই জায়গায় আমার যে মৌলিক পদার্থ ছিল,
মৌলিক পদার্থ, হাইড্রোজেন তো মৌলিক পদার্থ। সো এই যে মৌলিক পদার্থ ছিল, এই মৌলিক পদার্থ কিন্তু অণু, এই মৌলিক পদার্থ থেকে কিন্তু এটাকেও কিন্তু অণু বলা হয়েছে। তাহলে মৌলিক পদার্থ হইতে পারে বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, কিন্তু অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না, আর পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় ডিরেক্টলি অংশগ্রহণ করবে। সো এই জিনিসটাই খালি হচ্ছে পার্থক্য, তো ওই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, প্রতীক কি? প্রতীক জিনিসটা কি? ধরো আমি তোমাকে সোডিয়াম বলছি, তুমি আমাকে বললা ভাইয়া সোডিয়াম হচ্ছে Na, আমি তোমাকে লিথিয়াম বললাম, তুমি আমাকে বললা Li, আমি তোমাকে বললাম পটাশিয়াম, তুমি আমাকে বললা K। আচ্ছা, এই যে তুমি একটা মৌলকে প্রকাশ করার জন্য তার ইংরেজি নাম বা ল্যাটিন নামের যে সংক্ষিপ্ত রূপটা দিচ্ছ সেটাই প্রতীক। তাহলে চলো দেখে নিই, তাহলে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন, ভালো করে মনে রাখো, ইংরেজি বা ল্যাটিন পূর্ণ নামের সংক্ষিপ্ত প্রকাশটাই হচ্ছে প্রতীক। আশা করি বুঝতে পারছো। এরপরে আসো নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে। ভাইয়া আমরা জানি একটা পরমাণুর মধ্যে, খেয়াল করো এখানে একটা পরমাণু থাকে না, এই যে এটা নিউক্লিয়াস থাকে, এই যে নিউক্লিয়াস, এবং চারিধারে এরকম ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে। এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে কিন্তু দুইজন থাকে, একটাকে বলা হয় প্রোটন আর একটাকে বলা হয় নিউট্রন। এই যে প্রোটন আর নিউট্রনের সমষ্টি, এটাকে বলা হয় ভাইয়া ভর সংখ্যা, এবং এটাকে আর একটু কিউট করে যদি তুমি ডাকতে চাও এটাকেই বলা হয় কি নিউক্লিয়ন সংখ্যা। তাহলে তুমি আমাকে এখন বলো যে ভাইয়া নিউক্লিয়ন সংখ্যা, তাহলে তুমি আমাকে এখন বলো নিউক্লিয়ন সংখ্যা কি? যে প্রোটন এবং নিউট্রনের সমষ্টিকে নিউক্লিয়ন সংখ্যা বলা হয়। তাহলে কোনো পরমাণু নিউক্লিয়াসে, যে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে নিউক্লিয়ন সংখ্যা অথবা ভর সংখ্যা বলে। ক্লিয়ার তো ব্যাপারটা? তাহলে ভর সংখ্যা কি? পরমাণুর প্রোটন এবং নিউট্রনের সমষ্টি। নিউক্লিয়ন সংখ্যা কি? পরমাণুর প্রোটন এবং নিউট্রনের সমষ্টি। ডান। নেক্সট, ভর সংখ্যা কি? তাইলে ওই যে বললাম পরমাণুর প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাই বা ভর সমষ্টি হচ্ছে ভর সংখ্যা। ক্লিয়ার? নেক্সট চলো, পারমাণবিক সংখ্যা কাকে বলে। ভাইয়া পরমাণুতে যে কয়টা প্রোটন থাকে তার পারমাণবিক সংখ্যা তত। যেমন আমি যদি তোমাকে বলি কার্বন 6, তার মানে এখানে কার্বনের প্রোটন নাম্বার 6, প্রোটন নাম্বার 6, তার মানে প্রোটন নাম্বার 6 মানে তার পারমাণবিক সংখ্যা কত? 6। তার মানে প্রোটন নাম্বারই তার পারমাণবিক সংখ্যা। তাহলে কিভাবে লিখবো এটা? এটা লিখবো হচ্ছে এরকম, কোন পরমাণুতে বিদ্যমান প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। আশা করি বুঝতে পেরেছি। তো আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে? ভাই এটা একটু তোমার বোঝা লাগবে। আপেক্ষিক পারমাণবিক ভর আর পারমাণবিক ভরের মধ্যে একটা পার্থক্য আছে। আমি তোমাকে একটা ভর বললাম, সেটা তার প্রকৃত ভর, কিন্তু আপেক্ষিক কথাটা যখনই থাকবে আর একজনের সাপেক্ষে বলা হবে। যেমন আমি বললাম যে তোমার রেজাল্ট ধরো 1, মানে তোমার সেকশনে তুমি হচ্ছে 1 রোল, কিন্তু তোমাকে যদি 4টা সেকশন মিলাই বলি তোমার বলা হলো 4 রোল। তার মানে যখন তোমার সেকশনে তোমার 1 রোল বলা হলো, তোমার প্রকৃত রোল 1, তোমার রোল 1, কিন্তু যখন আমি 4টা সেকশন মিলাই বললাম, অন্যের তুলনা করে তোমার রেফারেন্সটা দিলাম, তখন সেটা আপেক্ষিক হয়ে গেছে। মানে অন্যের সাথে তুলনা করলে আপেক্ষিক ব্যাপারটা আসবে। তার মানে আপেক্ষিক পারমাণবিক ভরে অন্য কারোর সাথে তুলনা হবে। তাহলে জিনিসটা কি হবে, যে আমি ধরো সোডিয়ামের পারমাণবিক ভর বের করতে চাচ্ছি, তাহলে সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কি হবে? সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়ালস টু, মনে করবা যে সোডিয়ামের একটি মৌলের ভর, সোডিয়ামের একটি মৌলের ভর, সোডিয়ামের অনেকগুলো মৌল থাকে তাই না, অনেক মৌল থাকে, জাস্ট একটা মৌলের ভর নিবা উপরে, আর নিচে দিবা হচ্ছে কার্বন 12 আইসোটোপের, এই যে এটা কার্বন 12 আইসোটোপের, ওই যে বললাম আরেকজনের সাথে তুলনা করব, তাহলে নিচে কি দিব? একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। তাহলে এখানে কি করব? কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। তাহলে একটা কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের সাপেক্ষে একটা মৌলের ভর, কোন পরমাণুর একটি মৌলের ভরকে তার আপেক্ষিক পারমাণবিক ভর বলে। খুবই সুন্দরভাবে এটা লিখে দিবা। কিভাবে লিখবা? একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের সাপেক্ষে একটি পরমাণুর একটি মৌলের ভরকে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে। এখন এই যে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, আমি কিন্তু এখনই থিওরি পার্টগুলো পড়াই দিচ্ছি। এইটার একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা হচ্ছে 1.66 × 10⁻24 গ্রাম, অথবা আমি গ্রাম থেকে কেজিতে নিলে 1.66 × 10⁻27 কেজি। এটাকে বলা হয় ভাইয়া 1 ডাল্টন, অথবা এটাকে বলা হয় 1 অ্যাটমিক ম্যাস ইউনিট বা 1 AMU। এগুলো এমসিকিউ এর জন্য মনে রাখবা যে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের ভ্যালু কত? 1 AMU অথবা 1 ডাল্টন। ঠিক আছে, এটাই হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। এটা একটু টাইম নিলাম কারণ এটা খতেও আসে, ভালো মতন দেখবে, এখান থেকে ম্যাথও আসে, এখান থেকে কিন্তু ম্যাথও আসে। সো আমি এর জন্য এখানে একটু টাইম নিলাম, বারবার কিন্তু লিখবো না, ভালো মতন বুঝো। আচ্ছা, আইসোটোপ কাকে বলে? ভাইয়া আইসোটোপ মানে লাস্টের প দেখবা, প মানে কি? আইসো মানে হচ্ছে সেম, আইসো মানে সেম অথবা একই, আর প মানে হচ্ছে প্রোটন সংখ্যা সেম। তাহলে একই প্রোটন সংখ্যা যাদের, তাদেরকে বলা হবে আইসোটোপ।
তার মানে যে সকল পরমাণুগুলোর প্রোটন সংখ্যা একই, এই যে প মানে প্রোটন সংখ্যা একই আর সেম আইসো মানে একই, তাহলে যে সকল পরমাণুগুলোর প্রোটন সংখ্যা একই তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হবে। সো দেখো বিভিন্ন ভর সংখ্যা ওসব দরকার নাই, কিন্তু একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলা হয়। সো দেখো আমি যদি একটা এক্সাম্পল দিই, তুমি এসব জায়গায় এক্সাম্পলটা আনলে বেটার। ধরো হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, হাইড্রোজেনের 3টা আইসোটোপ এরকম আছে। সো হাইড্রোজেন ধরো এরকম 1, প্রোটন তো সেম থাকা লাগবে, নিচেরটাকে বামে কোনায় প্রোটন থাকে, তাহলে এটা 1, এটা হচ্ছে কি ভাইয়া আমার 1, তাহলে এই যে প্রোটন নাম্বার সবার সমান কিন্তু ভর সংখ্যা একটাই দিলাম 1, একটাই দিলাম 2, একটাই দিলাম 3, তাহলে এই হচ্ছে তোমার প্রোটন নাম্বার সেম কিন্তু এই যে প্রোটন 1 1 1 কিন্তু ভর সংখ্যা 1 2 3। সো প্রথমটার নাম হচ্ছে আমাদের প্রোটিয়াম, কি প্রোটিয়াম বা এটাকে হাইড্রোজেন নামেও পড়া হয়। দ্বিতীয়টার নাম হচ্ছে ডিউটেরিয়াম, দ্বিতীয়টার নাম হচ্ছে ডিউটেরিয়াম। আর তৃতীয় যে আইসোটোপটার নাম আছে এটার নাম হচ্ছে ট্রিটিয়াম, কি ট্রিটিয়াম, ঠিক আছে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, এটাকে বলা হয় মোটামুটি ট্রিটিয়াম, হ্যাঁ এটাকে বলা হয় ট্রিটিয়াম, এটাকে বলা হয় ডিউটেরিয়াম, এটাকে বলা হয় ভাইয়া কি প্রোটিয়াম, ঠিক আছে। হাইড্রোজেনের এই 3টা আইসোটোপ, মোট 7টা থেকে 3টা স্থায়ী আইসোটোপ আমরা এখানে দেখে নিলাম। ট্রিটিয়াম কি দেখছো, ট্রিটিয়াম কি চলে আসছে, ট্রিটিয়াম অলরেডি আমি শিখে ফেলছি, হাইড্রোজেনের একটা আইসোটোপ, যেখানে হাইড্রোজেন আইসোটোপ মানে কি প্রোটন নাম্বার সেম থাকবে, ভর সংখ্যা হয়ে যাবে 3, এটার নামই হচ্ছে কি ভাইয়া ট্রিটিয়াম, দেখছো। সো ট্রিটিয়াম, এই যে ট্রিটিয়াম হাইড্রোজেন 1 3 হলো হাইড্রোজেনের একটা আইসোটোপ, ভর সংখ্যা হচ্ছে উপরেরটা নিচেরটা প্রোটন সংখ্যা, ভর সংখ্যা হচ্ছে 3। সো আলটিমেটলি আমরা কিন্তু এটা বুঝে গেছি, ঠিক আছে। সো আলটিমেটলি আমরা কিন্তু এই জিনিসটা বুঝে গেছি। নেক্সট, তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে ভাইয়া, যে সকল আইসোটোপগুলো তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে। তেজস্ক্রিয় কথা বললেই বলে দিবা যে যারা তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে। তেজস্ক্রিয় রশ্মি কি কি, তেজস্ক্রিয় রশ্মি সবাই আশা করি চিনো, একটা হচ্ছে আলফা রশ্মি, একটা হচ্ছে বিটা রশ্মি, একটা হচ্ছে গামা রশ্মি, ঠিক আছে। চলো আমরা সংজ্ঞাটা দেখে নিই। যে মৌলের যেসব আইসোটোপ স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে এই যে আলফা বিটা গামা ইত্যাদি তেজস্ক্রিয় রশ্মি নির্গত করে তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে, ঠিক আছে। তো আইসোটোপ আমাদের দুই ধরনের আছে, প্রাকৃতিক আছে, কৃত্রিম আছে, বই থেকে একটু সুন্দর মতো এগুলো আমরা পড়বো। ওকে, পৃথিবীর বয়স নির্ধারণে কোন আইসোটোপ ব্যবহৃত হয়। সো তোমাকে আইসোটোপের বিভিন্ন ব্যবহারগুলো একটু পড়া লাগবে। আইসোটোপের ব্যবহারের মধ্যে দেখবা পৃথিবীর বয়স নির্ধারণ, এটা খুব ইম্পর্টেন্ট, কার্বন 14 আইসোটোপটা ইউজ করা হয়। কার্বন 14 দেখো এখানে দেওয়া আছে, কার্বন 14 আইসোটোপ ব্যবহৃত হয়, ঠিক আছে। সো এখানে টেকনেশিয়াম 99 এর ব্যবহার আছে, ফসফরাস 32 এর ব্যবহার আছে। সো এইগুলো একটু কষ্ট করে কিন্তু পড়া লাগবে, অবশ্যই পড়া লাগবে, এমসিকিউ কিন্তু আসবে, এমসিকিউ আসলে যেন পারা যায়। 238 পিউ হার্টের পেসমেকার রূপে ব্যবহৃত হচ্ছে, পেসমেকারে, ঠিক আছে। অরবিট কাকে বলে, অরবিট আর অরবিটালের মধ্যে পার্থক্য বোঝা লাগবে। অরবিট মানে হচ্ছে প্রধান শক্তি স্তর, অরবিট মানে কি ভাইয়া প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তর মানে কি, ওই যে আমাদের পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, এই যে সে বৃত্তাকার কক্ষপথগুলোকে অরবিট বলা হয়। এই যে এটাকে অরবিট বলা হয়, এটা অরবিট, এটা একটা অরবিট। তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ, এই যে ইলেকট্রন সমূহ যে বৃত্তাকার কক্ষপথে ঘুরে, এই কক্ষপথগুলোকে বলা হয় কি অরবিট। সো এখানে এন এর ভ্যালু, এই যে প্রথম কক্ষপথে ঘুরলে এন এর ভ্যালু 1, দ্বিতীয় কক্ষপথে ঘুরলে এন এর ভ্যালু 2, তৃতীয় কক্ষপথে ঘুরলে এন এর ভ্যালু 3, এরকম কথা আছে আর কি। আচ্ছা, নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত যে বৃত্তাকার স্থির কক্ষপথে ইলেকট্রন সমূহ আবর্তন করে তাকে অরবিট বলে। এত কঠিন ভাষায় লেখার দরকার নেই, তুমি তোমার মতো লিখবা, ঠিক আছে। সেখানে লিখবা যে এন এর ভ্যালু দ্বারা প্রকাশ করা হয় n1 2 3, 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন ঘুরলে এন এর ভ্যালু 3। ওকে, অরবিটাল কাকে বলে, অরবিট তো চিনে ফেললাম। অরবিটাল কি, অরবিট হচ্ছে এরকম, দেখো আমাদের অরবিটে ইলেকট্রনগুলো ঘুরতেছে, আর অরবিটাল হচ্ছে পরমাণুর মধ্যে এমন একটা স্থান যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক। তাহলে অরবিটাল কি বলে দিই, যে আমাদের নিউক্লিয়াসের চতুর্দিকে যে অঞ্চলে আবর্তনশীল এবং নির্দিষ্ট শক্তি, এত কিছু দরকার নাই, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকে, প্রায় 90 to 95% থাকে, তাকে বলা হয় অরবিটাল। তাহলে আমি কি বলবো, যে আমাদের অরবিটালটা কি, অরবিটাল হচ্ছে পরমাণুর মধ্যে এমন একটা স্থান যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, প্রায় 90 to 95%, সেগুলোকে অরবিটাল বলে, ঠিক আছে। এই ব্যাপারটা আমরা আশা করি বুঝতে পারতেছি অরবিটাল জিনিসটা কি। বর্ণালী কি, বর্ণালী হচ্ছে, বর্ণালী কখন সৃষ্টি হয় বলো তো, বর্ণালী সৃষ্টি, এই জিনিসটা তোমরা হচ্ছে বোর পরমাণু মডেল যারা পড়ছো তারা ধরতে পারবা, বর্ণালী কখন সৃষ্টি হয়, যখন আমাদের ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যায়, তখন শক্তির বিকিরণ হয়, শক্তির শোষণ হয়। দেখো ইলেকট্রন যখন এখানে নিম্ন শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যায়, যে ইলেকট্রন যখন নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তির শোষণ হয়। এই যে এরকম আমি বলি, ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষণ করে,
শক্তি শোষণ করে। আবার ইলেকট্রনকে যখন ওই উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে নামায় আনবা তখন সে শক্তি কি করবে, বিকিরণ করবে। সো এই যে যেই শক্তিটা যখন সে উচ্চ থেকে নিম্নতে আসছে, যে শক্তিটা সে বিকিরণ করতেছে, ভালো করে খেয়াল করো, ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসছে মানে চলে আসতেছে, তখন সে শক্তি বা আলো বিকিরণ করে। এই যে আলো বিকিরণ করে, এই আলোটাকে যদি আমরা প্রিজমের মধ্য দিয়ে পাস করাই, তখন দেখবা আমি একটা বর্ণের আলোকে পাস করাইলে প্রিজম দেখবা 7টা আলোকে স্প্লিট করে ফেলতেছে। সো প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করাইলে পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। তাহলে এই কথাটা আমরা মনে রাখতে পারবো আশা করি। নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তির শোষণ হয়, উচ্চ থেকে নিম্নে গেলে শক্তির বিকিরণ হয়। এই বিকিরিত আলোটা প্রিজমের মধ্য দিয়ে পাস করাইলে একটা তুমি পারমাণবিক বর্ণালীর হচ্ছে একটা গুচ্ছ পাবা। ঠিক আছে, এটাই হচ্ছে বর্ণালী। সো ম্যাক্সওয়েলের তত্ত্ব কি? ম্যাক্সওয়েলের তত্ত্ব রাদারফোর্ডের পরমাণু মডেল যারা পড়ছো তারা জানো যে আমাদের একটা গোলাকার একটা, এই যে এখানে একটা হচ্ছে চার্জিত বস্তুকে কেন্দ্র করে, দেখো একটা চার্জিত বস্তু আছে, পজিটিভ চার্জিত বস্তুকে কেন্দ্র করে একটা বিপরীত চার্জধর্মী বস্তু যখন ক্রমান্বয়ে ঘুরে তখন সেটা কেন্দ্রে পতিত হয়। এটাই বলা হয়েছিল ম্যাক্সওয়েলের তত্ত্বে। সো কি বলছে যে ইলেকট্রন কি করছে, আমরা জানি যে আমাদের কেন্দ্রে আছে নিউক্লিয়াস। সো নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ, পজিটিভ চার্জকে কেন্দ্র করে বিপরীত চার্জধর্মী নেগেটিভ চার্জধর্মী ইলেকট্রন যখন এভাবে ঘুরে ক্রমান্বয়ে, তখন ক্রমান্বয়ে কি করে, শক্তি বিকিরণ করে কেন্দ্রে পড়ে যায়, শক্তি বিকিরণ করে কেন্দ্রে পড়ে যায়। এটাকে বলা হয় ম্যাক্সওয়েলের তত্ত্ব। এটা রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। সো দেখো এখানে কি বলতেছে, কোনো আধানযুক্ত বস্তু বা কণা কোনো বৃত্তাকার পথে ঘুরতে থাকলে তা ক্রমাগত শক্তি বিকিরণ করবে এবং এর আবর্তন চক্র ধীরে ধীরে ছোট হতে থাকবে, একটা সময় সে কেন্দ্রে গিয়ে পতিত হবে। সো এরকমই যদি হইতো তাহলে তো আমার পরমাণুগুলো এক্সিস্টই করতো না। নিউক্লিয়াস আছে কেন্দ্রে, চারদিকে ইলেকট্রন ঘুরে পড়ে যাচ্ছে। সো এর জন্য আবার বোর পরমাণু মডেলের ওই সেই ব্যাখ্যাটা চলে আসে কৌণিক ভরবেগের। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছো। সো এই ছিল আমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলো। হয়তো তুমি যদি বেসিকটা ক্লিয়ার করে আসো ভালো বুঝতে পারবা, বেসিকটা ক্লিয়ার না করলে একটু আবছা আবছা ধারণা আসতে পারে। কিন্তু আমি এতটুকু বুঝি যে লাস্ট শট যেহেতু তুমি 3rd চ্যাপ্টার অলওয়েজ আগে পড়ছো, এটা আমার ভাইয়ার বিশ্বাস। সো ভাইয়া তোমার যতটুকু ব্যাখ্যা দেওয়ার দরকার ছিল দিয়ে দিছি। এখন আমরা অনুধাবনমূলকে যাব, একটা একটা করে কোশ্চিন ধরবো, যতটুকু ব্যাখ্যা করার দরকার ইনশাআল্লাহ আমরা করে ফেলবো। সো দেখো এখানে বলছে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, ব্যাখ্যা করো। বলো তো কেন বিদ্যুৎ নিরপেক্ষ? কারণ আমরা জানি আমাদের পরমাণুর কেন্দ্রে পজিটিভ চার্জযুক্ত প্রোটন যেই কয়টা থাকে, ধরো সোডিয়াম, সোডিয়ামে এরকম লেখা হয়, সোডিয়ামের প্রোটন যে কয়টা থাকে, কোনো উপরে যদি পজিটিভ নেগেটিভ চার্জ না থাকে তাহলে ইলেকট্রনও সেই কয়টা থাকে। পজিটিভ প্রোটন কি পজিটিভ চার্জ আর ইলেকট্রন কি নেগেটিভ চার্জ। সো একটা পজিটিভ চার্জ 11টা, নেগেটিভ চার্জও 11টা, আলটিমেটলি কি হয়, ঢিসমিস হয়ে যায় না দুইটা, তার মানে আলটিমেটলি কাটাকাটি করে 0 থাকে। সেই জন্য বলা হয় পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। সো বলবা কোনো একটা পরমাণু নিরপেক্ষ অবস্থায় বা নিউট্রাল অবস্থায় বা প্রশমিত অবস্থায় সেখানে প্রোটন যে কয়টা থাকে ইলেকট্রনও সেই কয়টা থাকে, যার ফলে কোনো চার্জ থাকে না, তাই এটাকে বলা হয় আধান নিরপেক্ষ। সেই কথাটাই এখানে বলা হয়েছে। পরমাণুর কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের মধ্যে প্রোটন হচ্ছে ধনাত্মক এবং নিউট্রন চার্জবিহীন হয়। নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন সমূহ হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত। সাধারণত পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকে। এই যে সমান থাকে এবং দুইজন তো বিপরীত চার্জধর্মী, তাই আলটিমেটলি তারা বিদ্যুৎ নিরপেক্ষ হয়। এই কথাগুলো সুন্দর মতো লিখে ফেলবা। অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য আগেই বলে আসছি, পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, অণু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা বলতে পারো, আবার কিছু কিছু ক্ষেত্রে মৌলিক পদার্থেরও ক্ষুদ্রতম কণা। পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কারণ এটা সবচেয়ে ছোট একটা অংশ, আর অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারতেছে না। ঠিক আছে, তো এই দুইটা ব্যাখ্যায় এখানে দিয়ে দিবা খ নাম্বারে, বা তুমি ইচ্ছা করলে বড় করে 4টা ব্যাখ্যায় চলে যেতে পারো, সমস্যা নাই। সো এটা আমরা আশা করি বুঝতে পারছি। নেক্সট চলো, পরমাণু কখন আধানগ্রস্ত হয়? পরমাণু কখন আধানগ্রস্ত হয়? যখন দেখবা পরমাণু নিউট্রাল অবস্থায় নাই, হয় তার উপর পজিটিভ চার্জ আছে, নাই তার উপর নেগেটিভ চার্জ আছে। বলো তো ভাইয়া পরমাণু কি ইচ্ছা করে পজিটিভ নেগেটিভ হয়? না, যখন সে রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়। সো এখানে যে যখন সে রাসায়নিক বন্ধন করতে চায়, রাসায়নিক বন্ধন করতে চাই, তখন তার মধ্যে কিন্তু পজিটিভ নেগেটিভ একটা জিনিস সৃষ্টি হয়। যেমন চিন্তা করো যে আমি ধরো সোডিয়াম ক্লোরাইড নিচ্ছি, সোডিয়াম ক্লোরাইড কি এমনি এমনি ফর্ম হয়েছে? না, এখানে সোডিয়ামের 11টা ইলেকট্রন ছিল, বা এখানে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করলে মাথার উপর কি হয়? পজিটিভ চার্জ হয়। আর ক্লোরিন বেটা কি করছে? 17টা ইলেকট্রন ছিল, ওর একটা ইলেকট্রন যেটা ত্যাগ করছে ও সেটা গ্রহণ করছে, গ্রহণ করলে খেয়ে ফেললে সেটা নেগেটিভ হয় মাথার উপর, তাহলে ক্লোরিন মাইনাস। আলটিমেটলি কি হয়েছে? এই একটা ইলেকট্রন কি হয়েছে? কেটে গেছে। সো এখানে একটা ইলেকট্রন কেটে গেছে, সোডিয়াম ক্লোরাইড ফর্ম হয়ে গেছে। কিভাবে? সোডিয়াম প্লাস
এবং ক্লোরাইড, এই যে সোডিয়াম প্লাস আর সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন মিলে সোডিয়াম ক্লোরাইড ফর্ম করছে। সো পরমাণু আধানগ্রস্ত হয় তখনই যখন যারা রাসায়নিক বন্ধনে আবদ্ধ হতে চায়, এবং রাসায়নিক বন্ধনে আবদ্ধ হওয়ার শর্তই থাকে যে সোডিয়ামের আগে ছিল ইলেকট্রন কয়টা ভাই, এখানে 11টা, এখন ইলেকট্রন হয়ে গেছে 11 মাইনাস পজিটিভ চার্জ, তার মানে 11 মাইনাস 1 কমে গেছে একটা 10টা। ক্লোরিনের আগে ছিল ভাই ইলেকট্রন কয়টা, 17টা, এখন মাইনাস মানে কি একটা ইলেকট্রন গ্রহণ করছে, মানে 17 প্লাস 1 18টা। দেখো সবার অষ্টক পূরণ হয়েছে। সো পরমাণু আধানগ্রস্ত হয় দুইটা কারণে, এক রাসায়নিক বন্ধন করার সময়, দুই একই কথা রাসায়নিক বন্ধন করে অষ্টক পূরণের সময়। সো এই কথাগুলো জাস্ট লিখে দিবা, সবকিছু লেখা আছে। দেখো এখানে বলা আছে যে এক বা একাধিক ইলেকট্রন অপর পরমাণু, যে রাসায়নিক সংযোগকালে কেউ গ্রহণ করবে কেউ ছাড়বে, এর ফলে যে গ্রহণ করবে সে হবে নেগেটিভ চার্জ, যে ছাড়বে সে হবে পজিটিভ চার্জ। এই জিনিসটাই হচ্ছে বলা হয়েছে। সো এস আর S8 এর মধ্যে পার্থক্য কি ভাই? এস এখান থেকে তুমি এটা দেখে বুঝতে পারছো এটা একটা পরমাণু একজনই আছে, আর S8 দেখে বোঝা যাচ্ছে এটা একটা অণু, ঠিক আছে? এটাই হচ্ছে পার্থক্য। তাহলে এস হচ্ছে পরমাণু আর S8 হচ্ছে অণু। সো S8 এ মোট 8টা পরমাণু নিয়ে একটা অণু গঠিত। S8 এ দেখো এরকম সালফার কয়টা আছে, 8টা, সালফার প্লাস সালফার প্লাস সালফার প্লাস সালফার প্লাস সালফার প্লাস সালফার প্লাস সালফার, 1 2 3 4 5 6 7 8টা ইকুয়ালস টু S8, মানে 8টা পরমাণু নিয়ে, এগুলো তো সব পরমাণু তাই না, 8টা পরমাণু নিয়ে একটা সালফার অণু গঠিত। এখানে এই জিনিসটাই জাস্ট বলে দিবা, ঠিক আছে? আর যদি ভরও বের করতে চাও বলে দিতে পারো, সালফারের ভর হচ্ছে 32 আর S8 একটার ভর 32, 8টার ভর হচ্ছে 32 × 8। সো অনেক কিছুই পার্থক্য করা যায়। এখানে দেখো বলছে যে 16 গ্রুপ, তৃতীয় পর্যায়ে গ্রুপ 16 এর একটা মৌল, সালফার হচ্ছে একটা পরমাণু, সালফার 8 হচ্ছে একটা অণু। সো ব্যাখ্যাও দিয়ে দিছে, চিত্রটাও এঁকে দিছে, সমস্যা, এত কিছু লেখা লাগবে না। এটা তাৎপর্য লিখতে বলছে ভাইয়া, এই ধরনের জিনিসের তাৎপর্য লিখতে বললে তুমি যেটা করবা, দেখো এখানে প্রোটন নাম্বার কত, প্রোটন নাম্বার হচ্ছে খেয়াল করো, প্রোটন নাম্বার কখনো পজিটিভ নেগেটিভ দেখে কখনো চেঞ্জ হয় না। সো প্রোটন নাম্বার হচ্ছে খেয়াল করো, এই যে বামে কোনায় যেটা থাকে এটাকে বলে প্রোটন নাম্বার 19। আচ্ছা ইলেকট্রন নাম্বার কত, ইলেকট্রন নাম্বার হচ্ছে প্রোটন নাম্বার যতটা ছিল সেটা আগে লিখে ফেলবা, মাথার উপর পজিটিভ দেখলে নেগেটিভ করবা, তাহলে ইলেকট্রন হচ্ছে 18টা। আচ্ছা ভর সংখ্যা কত, মাথার উপর উপরে বামে কোনায় যেটা উপরে আছে এটাকে বলা হয় ভর সংখ্যা। আচ্ছা ভর সংখ্যা বুঝে গেলাম। আচ্ছা নিউট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা মনে রাখবা যে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, ভর সংখ্যা কত 39, প্রোটন সংখ্যা কত 19 ইকুয়ালস টু 20। সো এই জিনিসগুলো যদি লিখে দিতে পারো, এই সংকেতের তাৎপর্য এটাই তোমাকে বোঝাচ্ছে পটাশিয়ামে প্রোটন হচ্ছে 19টা, ইলেকট্রন হচ্ছে 18টা, ভর সংখ্যা 39, নিউট্রন হচ্ছে 20টা। এই হচ্ছে তোমার তাৎপর্য, জিনিসটা ব্যাখ্যা করা আছে, সেই জিনিসটা আশা করি বুঝছো। সো বলা হয়েছে বামে কোনায় যেটা থেকে এটা প্রোটন সংখ্যা, উপরে বামে একদম বামে কোনায় উপরে যেটা থেকে এটা ভর সংখ্যা, এই যে এটা থাকে চার্জ, এই জিনিসগুলো এখানে সাইডে ব্যাখ্যা দিয়ে তোমার এই জিনিসটা লিখে দেওয়া হয়েছে, এই আর কি, ঠিক আছে? সোডিয়ামের পারমাণবিক ভর সংখ্যা 23 বলতে কি বুঝো? সোডিয়ামের ভর সংখ্যা 23 বলতে তুমি এটাকে লিখে ফেলো, সোডিয়ামের সংকেতটা দেখতে কেমন হবে, ভর সংখ্যা যে বামে কোনায় থাকে, আর প্রোটন সংখ্যা তো জানি 11। তাহলে খেয়াল করো এখান থেকে সোডিয়ামের ভর সংখ্যা 11 বলতে বোঝায়, সরি ভর সংখ্যা 23 বলতে বোঝায় প্রোটন আছে কয়টা 11টা, ভর সংখ্যা হচ্ছে 23, তার মানে নিউট্রন কতটি ভাইয়া, নিউট্রন হচ্ছে ভর সংখ্যা 23 মাইনাস প্রোটন সংখ্যা 11 = 12। এই জিনিসটাই বোঝায়। তো এই জিনিসটাই তুমি এভাবে লিখে দিয়ে জাস্ট বাংলায় একটা লাইন লিখে দিবা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো এই জিনিসটাই বোঝা হয়েছে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে নেক্সট, আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকে না কেন? আমি তোমাকে আপেক্ষিক পারমাণবিক ভর শিখে এসেছি। উপরে হচ্ছে একটি মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর, আর নিচে হচ্ছে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। উপরেরটাও ভর, নিচেরটাও ভর। ভাই ভরের একক, উপরে ধরো গ্রাম বসাইলা, নিচেও গ্রাম বসাইলা, কাটাকাটি হয়ে যাবে না? উপরে ধরো কেজি বসাইলা, নিচেও কেজি বসাইলা, কাটাকাটি হয়ে যাবে না? তার মানে আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে দুইটা ভরের অনুপাত। সো দুই সেম জিনিসের অনুপাত হইলে তার কোনো একক থাকে না। সো এই জিনিসটাই আশা করি তোমাকে এখানে বোঝানো হয়েছে। সো এই যে দেখো, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়ালস টু মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। তো এটাও ভর, খেয়াল করো এটাও ভর, এই যে এটাও হচ্ছে ভর, ভর বাই ভর কাটাকাটি হয়ে যাবে আলটিমেটলি। তাই আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকে না। সুন্দর মতো জাস্ট এই হচ্ছে এটা লিখবা, আর এখানে একক না এটা লিখে দিবা। আচ্ছা এরপরে বলছে এই যে এই দুইটা পরস্পরের আইসোটোপ। কেন আইসোটোপ ভাই? আমি আইসোটোপে বলে আসছিলাম যে তাদের প্রোটন সেম, লাস্টে কি প আছে না, তাহলে প্রোটন সেম। দেখো তো এই দুজনের প্রোটন সেম কিনা, এটারও প্রোটন 6, এটারও প্রোটন 6, এটারও প্রোটন 6, এটারও প্রোটন 6। আর কিছু বলা লাগবে না, এরা পরস্পরের আইসোটোপ। বলবা যে সকল পরমাণুর প্রোটন নাম্বার সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। এই যে এইখানে
613 আর x 614 এর মধ্যে প্রোটন নাম্বার 6 দুইজনেরই সমান, তার মানে এটা হচ্ছে পরস্পরের আইসোটোপ। ঠিক আছে, সেই জিনিসটা এখানে বলা আছে। আলটিমেটলি আশা করি বুঝতে পারছো, ভর সংখ্যার ভিন্নতা দেখানোর দরকার নাই, কারণ এদের উভয়ের প্রোটন সংখ্যা 6, এই রিজনটা এখান থেকে চলে আসবে। কৃষিক্ষেত্রে ফসফরাস আইসোটোপের ভূমিকা লিখো। ফসফরাস কৃষিক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে ইউজ হয়। সো ফসফরাসের যে কার্যপ্রণালী এটা বোঝা যাওয়ার জন্য আমরা একটা যন্ত্র ইউজ করি যার নাম হচ্ছে গাইগার কাউন্টার। কি গাইগার কাউন্টার? এই যে দেখো, গাইগার কাউন্টার ব্যবহার করে উদ্ভিদ পুরো চলাচল চিহ্নিত করে বিজ্ঞানীরা কি কৌশলে ফসফরাস ব্যবহার করে উদ্ভিদ বেড়ে ওঠে তা জানতে পারেন। তার মানে উদ্ভিদ বেড়ে ওঠার জন্য, উদ্ভিদের ফলমূল হওয়ার জন্য বা উদ্ভিদের পুষ্টি উপাদান ঠিকমতো পাওয়ার জন্য ফসফরাস খুবই ভালো একটা মাধ্যম। আর ফসফরাস পাওয়ার মাধ্যম হচ্ছে আবার কি আইসোটোপ। ফসফরাসের আইসোটোপ আছে P32। এই P32 কিন্তু উদ্ভিদের বৃদ্ধি বা উদ্ভিদের অন্যান্য পুষ্টি উপাদান সাধনের জন্য খুব ভালোভাবে কাজ করে। সেই জিনিসগুলো লেখা আছে, যেমন উন্নত মানের বীজ উদ্ভাবন করা হচ্ছে এবং আইসোটোপের ব্যবহার করে কি পরিমাণ নাইট্রোজেন ফসফরাস আছে এবং কি পরিমাণ লাগবে সেটাও আমরা জানতে পারি। ঠিক আছে, সো এই জিনিসগুলো সব থেকে ভালো সিস্টেম কি জানো? পয়েন্ট করে লেখা। তুমি এখানে খ নাম্বার না 4টা পয়েন্ট লিখে দিবা, কোনোভাবে আর নাম্বার কাটতে পারবে না। অনেক সময় 2টা পয়েন্ট দিলেও 2 মার্ক দেয়, তো 4টা পয়েন্ট ইটস বেটার। ঠিক আছে, ওকে নেক্সট। চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের 2টি ব্যবহার লিখো। আমি তোমাকে বলে দিয়েছিলাম 238 PU হার্টে পেসমেকার বসাতে ব্যবহার করা হয়। যে পেসমেকার আর এখানে 238 PU। আর হচ্ছে স্ট্রনশিয়াম না 89, এটা হাড়ের ব্যথার চিকিৎসায় ইউজ করা হয়। স্ট্রনশিয়াম SR 89, এটা হাড়ের ব্যথার চিকিৎসায় ইউজ করা হয়। এছাড়াও টেকনেশিয়ামের ব্যবহার আছে। তো প্রত্যেকটার ব্যবহার একটু কষ্ট করে পড়ে ফেলবা। ঠিক আছে, প্রত্যেকটার ব্যবহার কিন্তু পড়া লাগবে। ওকে, তেজস্ক্রিয়তা পদার্থের নিউক্লিয় ধর্ম ব্যাখ্যা করে, এগুলো তোমরা পারবা। কারণ কি দেখো, তেজস্ক্রিয়তা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে কোনো একটা রশ্মি থেকে, কোনো একটা হচ্ছে মৌল থেকে, উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল থেকে আলফা বিটা গামা রশ্মি নির্গত হচ্ছে। সো এই জিনিসটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, সো এই জিনিসটা এখানে বলা হয়েছে। আর এখানে নিউক্লিয় ধর্ম বলতে বোঝাচ্ছে যে তেজস্ক্রিয় ধর্মটা বা তেজস্ক্রিয় বিক্রিয়া যখন তুমি পড়বা দেখবা যে নিউক্লিয়াস দ্বারা আঘাত করা হয়। ঠিক আছে, বা নিউক্লিয়াসের চেঞ্জ হয়ে যায়। দেখো, তুমি যখন একটা কণা থেকে, একটা রশ্মি থেকে আলফা রশ্মি বের করে নিবা, তখন দেখবা যে একটা মৌল থেকে আলফা রশ্মি বের করে নিলে সেটা আবার নতুন নিউক্লিয়াস বিশিষ্ট কোনো একটা মৌলের উদ্ভব হচ্ছে। ধরো তোমার কার্বন ছিল, তুমি কার্বন থেকে আলফা রশ্মি বের করে নিলা। সো কার্বন থেকে যখন আলফা রশ্মি বের করে নিবা, দেখা গেল সেখান থেকে নতুন একটা মৌলের উদ্ভব হলো। নতুন মৌল মানে কি? নতুন নিউক্লিয়াস না? সো এই জন্য নিউক্লিয়ার ধর্ম এটাকে বলা হয়। আবার হচ্ছে এই নিউক্লিয়াস যে বিক্রিয়াগুলা, এগুলো কিন্তু কোনো একটা পরমাণুতে আঘাত করতে হয়। যে আঘাত না করলে, একটু ইনিশিয়েটিভ না নিলে বিক্রিয়াগুলো হয় না। সো আঘাত করে কে? নিউট্রন যে আঘাত করে। নিউট্রন কই থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে। সো এই জন্য এই কয়েকটা রিজনে এটাকে বলা হয় নিউক্লিয় ধর্ম। সো আমরা যদি একটু পড়ি, যে সকল পদার্থ স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন আলোক রশ্মি যেমন গামা রশ্মি বিভিন্ন নিঃসরণ করে, তাদেরকে তেজস্ক্রিয় পদার্থ বলে। তেজস্ক্রিয় পদার্থের নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন এবং নিউট্রনের আকর্ষণ সাধারণ নিউক্লিয়াসের তুলনায় কম, তাই সহজেই ভেঙে যেতে পারে। এক্ষেত্রে নিউক্লিয়াসের পরিবর্তনে নতুন নিউক্লিয়াসে পরিণত। ওইটাই বললাম যে নতুন নিউক্লিয়াস বিশিষ্ট কিছুর উদ্ভব হয়ে যায় এই তেজস্ক্রিয় বিক্রিয়াগুলোর ফলে। মানে আমার একটা নিউক্লিয়াস, একটা মৌল ছিল, সেটা চেঞ্জ হয়ে আরেকটা মৌলে কনভার্ট হয়ে গেল, তার মানে নিউক্লিয়াসও নতুন জেনারেট হলো। সেই জিনিসটাই আমি বলছিলাম যে তেজস্ক্রিয়তা পদার্থের নিউক্লিয় ধর্ম। ওকে, পরমাণুতে কিভাবে বর্ণালী সৃষ্টি হয়, এটা কিন্তু ক নাম্বারে পড়ে আসছো। আগেই বলা হয়েছে, যখন আমার ইলেকট্রন নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যায়, নিচের একটা শক্তি স্তর থেকে উপরের একটা শক্তি স্তরে যাচ্ছে, তখন শক্তি শোষণ করে, অ্যাবজর্ব করে। আবার যখন উপর থেকে নিচে নেমে আসে, তখন শক্তি বিকিরণ করে। ওই যে শক্তি বিকিরণটা করলো, ওই টাইমে যে আলোটা পাবা, ওইটাকে তুমি প্রিজমের মধ্য দিয়ে পাস করাবা। প্রিজমের মধ্য দিয়ে পাস করাইলে ওইখানে তুমি ওই একটা আলোকে পাস করাবা, এরকম স্প্লিট হয়ে যাবে। 7টা কালার বা 8টা কালার বা 10টা কালার এরকম স্প্লিট হয়ে যায়, বর্ণালী দেখতে পাবা। তো একটা কালারও হইতে পারে, বর্ণালী দেখতে পাবা, সোজা কথা। তার মানে শক্তির শোষণ এবং বিকিরণ হইলো না। নিম্ন থেকে উঁচুতে গেলে শক্তির শোষণ হইলো, উঁচু থেকে নিচুতে আসলে শক্তির বিকিরণ হইলো। এই শক্তির শোষণ এবং বিকিরণের ফলে পরমাণুতে বর্ণালী সৃষ্টি হয়। এটা বোর পরমাণু মডেলের একটা অংশ। সো এই জিনিসটাই বলা হয়েছে যে আমাদের পরমাণু বর্ণালী মানে আলোর সমাবেশ। বোর পরমাণু মডেল অনুসারে নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যখন কোনো একটা ইলেকট্রন যাচ্ছে, তখন সে শক্তি শোষণ করে। আবার যখন উচ্চ থেকে নিম্নতে আসছে, তখন কি হচ্ছে ভাইয়া? শক্তি বিকিরণ করে। এই যে শক্তির শোষণ এবং বিকিরণ, এই শোষিত এবং বিকিরিত শক্তিকে আমরা ওই প্রিজমের মধ্য দিয়ে বা বিভিন্ন আলোক বীক্ষণ যন্ত্রের মাধ্যমে বর্ণালী হিসেবে পাচ্ছি, যার ফলে আমরা বিভিন্ন কালারফুল জিনিস দেখে আমরা বিভিন্ন মৌল শনাক্তকরণ করি। ঠিক আছে, তো এটাই এভাবে বর্ণালী সৃষ্টি হয়। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন? সো এটা আমরা হচ্ছে আউকবাউ নীতি থেকে মোটামুটি জানতে পারি। দেখো, ক্রোমিয়াম কত? 24 না?
ক্রোমিয়াম 24। সো ক্রোমিয়াম আমাদের এরকম আসে আর্গন 18 পর্যন্ত, এই পর্যন্ত 18 পর্যন্ত শেষ, ঠিক আছে। তারপরে আসে হচ্ছে আমার 3d আর 4s। সো এখন এই যে আর্গনের পরে 3d আর 4s এর মধ্যে কোনখানে ইলেকট্রন যাবে সেটা আবার ডিপেন্ড করে। সো 3d আর 4s এর মধ্যে আমরা জানি যে 3d আর 4s এর মধ্যে ইলেকট্রনগুলো বলা হয়েছিল নিম্ন শক্তি স্তরে আগে যায়, উচ্চ শক্তি স্তরে পরে যায়। সো এই 3d আর 4s এর শক্তি ডিফাইন করা হয় n+l এর ভ্যালু দ্বারা। n+l এর ভ্যালু যার বড় তার শক্তি বেশি, তার শক্তি বেশি। তাহলে দেখো তো n এর ভ্যালু কত 3d এর, আচ্ছা এখানে l এর ভ্যালুগুলো আমি বলে দিই। যদি তোমার s অরবিটাল থাকে তখন l এর ভ্যালু বসাবা 0, p অরবিটাল থাকলে l এর ভ্যালু বসাবা 1, d অরবিটাল থাকলে l এর ভ্যালু বসাবা 2, আর f অরবিটাল থাকলে l এর ভ্যালু বসাবা 3। এই জিনিসটা একটু আলাদা করে নোট করে রাখো, যদি কখনো s অরবিটাল থাকে তাহলে l এর ভ্যালু হবে 0, p অরবিটাল থাকলে l এর ভ্যালু হবে 1, d অরবিটাল হলে l এর ভ্যালু 2, f অরবিটাল হলে l এর ভ্যালু 3। সো দেখো এখানে 3d যে অরবিটালটা আছে 3d এর মধ্যে n এর ভ্যালু তো 3, এই যে n এটা হচ্ছে l, ঠিক আছে। 3d তে l এর ভ্যালু কত, s এ 0, p তে 1, d তে হচ্ছে 2, তাহলে 3 আর 2 এ 5, ওকে। আর 4s এ কত, n এর ভ্যালু 4, s এ হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে 4। তার মানে দেখা যাচ্ছে n+l এর ভ্যালু হচ্ছে এইখানে 3d তে 5, তার মানে শক্তি বেশি, আর 4s এ 4 মানে এটা শক্তি কম। সো যেখানে কম সেখানে আগে ইলেকট্রন যায়, তাই 4s এ 2টা যাবে, তাহলে 18টা এখানে আর্গন পর্যন্ত শেষ, এটা হচ্ছে 20, আর 3d আর 8 থাকে 4টা, তাহলে 3d তে 4টা যাবে। সো তোমরা এরকমই শিখে আসছো, তোমরা এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছো, তোমরা জানো এটা আসলে হবে না, এটা কিন্তু হওয়ার কথা ছিল, আউটবাউন্ড নীতি এটাই বলে, ঠিক আছে। কিন্তু এটা কেন হবে না, এটা হবে না একটাই রিজনে, যে আমরা জানি আমাদের d অরবিটালে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ ম্যাক্সিমাম 10টা। সো এই 10টা d অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা ভাইয়া, 10টা। এখন এই জায়গায় অর্ধেক থাকলে হয় হচ্ছে 5টা। সো যখন 10টা অথবা 5টা হওয়ার সুযোগ থাকে সেটা হওয়ার সুযোগ দিতে হবে, কারণ কি 10টা থাকলে সেটাকে বলা হয় পরিপূর্ণ অরবিটাল, 5টা থাকলে সেটাকে বলা হয় অর্ধ পরিপূর্ণ অরবিটাল। সো আমার এখানে 4টা আছে, তাহলে ইচ্ছা করলে কিন্তু 5টা হইতে পারে। সো আর্গন 18 পর্যন্ত কোনো চেঞ্জ হয় না বলে একবারে লিখে দিলাম, এখানে আসলো 3d, এখানে আসলো 4s। সো যখন 3d 4 হয়েছে, এটা ইচ্ছা করলে অর্ধ পরিপূর্ণ 3d 5 হইতে পারে। সো 4s থেকে একটা ধার নাও, ধার নিয়ে এটাকে বানাও 3d 5 আর 4s এর দা 1, এইটা হবে কারেক্ট, ঠিক আছে। তাহলে আউটবাউন্ড নীতি মানলো না, এটা ব্যতিক্রম ধর্মী কেন দেখালো, কারণ আমরা জানি আমাদের অর্ধ পরিপূর্ণ অরবিটালগুলো অধিকত সুস্থিত অরবিটাল বিন্যাস সবাই চাই। সো এই জন্য আমরা d5 এবং d10 হওয়ার সুযোগ থাকলে s থেকে ধার নিয়ে এটাকে d5 এবং d10 বানাবো। সেম কপারের ক্ষেত্রে তোমরা নিজেরা করবা, কপারের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম ধর্মী দেখাবে। কেমন হবে, আর্গন 18 পর্যন্ত ডান হওয়ার কথা ছিল 3d 4s, 4s to 3d 10, না হয়ে কি হবে ভাইয়া 4s to 3d 9 হওয়ার কথা ছিল, না হয়ে কি হবে, না হয়ে এরকম হবে যে আর্গন 3d 9 যেহেতু হয়েছে ভাইয়া 3d 10 হইতে পারে, 4s 2 জায়গায় 4s 1 হবে, এইটা হবে কারেক্ট, ঠিক আছে। এই ব্যতিক্রম ধর্মীগুলো মাস্ট মনে রাখবা, এগুলো কিন্তু এক্সামে দিবে, আমি তোমাকে বলে আসলাম এগুলো সিকিউতেও আসে, গঘর মধ্যে আসে। সো এই হচ্ছে অবস্থা, স্থিতিশীলতা অর্জন করার জন্য, এই যে স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে বা সুস্থিত কাঠামো পাওয়ার জন্য আমাদের ওই যে 3d থেকে একটা ইলেকট্রন 3d তে একটা ইলেকট্রন স্থানান্তরিত হয়ে 3d 5 কাঠামো পেয়ে যায়, ঠিক আছে। সো এই জিনিসটাই বলা হয়েছে, সো এই জিনিসটা আশা করি তোমরা বুঝছো। সো এই যে তোমার ইলেকট্রন বিন্যাসের কাঠামোটা, ওকে। সো সুন্দর মতো লিখে ফেলবা যেভাবে ভাই বলছে। এই যে কপারেরটা আমি করে দিলাম, কেবলই করতে বললাম, দেখছো চলে আসছে। সো কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম মানে না কেন, একই রিজন, কপারের d9 আসে, d10 হলে পরিপূর্ণ হয়, পরিপূর্ণগুলো অধিকত সুস্থিতিশীল ইলেকট্রন বিন্যাস দেখায়, তাই d10 হবে, 4s 1 হবে। ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। সো এই জিনিসটা তোমরা নিজেরা করবা, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলা অবশ্যই করবা। পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s এ কেন যায়, আচ্ছা এটা তো ইজি একটা কোশ্চেন। পটাশিয়ামের কত আছে, 19তম। সো পটাশিয়াম তো 19ই, তাহলে এখানে আর্গন থাকে, আর্গনের পর কি আসে, দুইটা ঘর আসে, একটা আসে ভাইয়া 3d আর একটা আসে 4s। আর্গন পর্যন্ত যদি এভাবে না লিখো, যেহেতু পটাশিয়াম 19, আর্গন পর্যন্ত লেখা লাগবে, আর্গন পর্যন্ত তোমরা নিজেরা করো 1s2 2s2 2p6 3s2 3p6 লিখে ফেলবা, ঠিক আছে। তারপরে লিখবে 3d আর 4s। সো 3d আর 4s এর মধ্যে একটু আগেই দেখে আসছো যে 3d এর শক্তি কত, 3d এর শক্তি হচ্ছে 5, 3 আর 2 5, 4s এর শক্তি কত 4। আমি আগেই বলে আসছি ইলেকট্রন সমূহ নিম্ন শক্তি যাদের তাদের আগে যাবে। তো এখানে 4 আর 5 এর মধ্যে শক্তি কার বেশি, শক্তি বেশি হচ্ছে 3d 5, তার মানে 4s এ আগে যাবে, 3d তে 0 থাকবে। এই জন্য যেহেতু এখানে 4s এ n+l এর ভ্যালু কম, n+l এর ভ্যালু কত ভাইয়া, n+l এর ভ্যালু হচ্ছে 4, আর এখানে 3d তে n+l এর ভ্যালু কত, 3d তে n+l এর ভ্যালু হচ্ছে 5। সো এই n+l এর ভ্যালু এটার বেশি, শক্তি বেশি, তাহলে এখানে ইলেকট্রন যাবে না, শক্তি যেটাই কম এখানে ইলেকট্রন যাবে। সো এই
রিজনটাই লিখে দিবা n+l এর ব্যাখ্যা দিয়ে। এখানে n+l হয়তো বলে নাই, পরবর্তীতে আবার ব্যাখ্যা করছে, সো এখানে n+l এর ব্যাখ্যাটা তুমি নিয়ে চলে আসবা, তাহলে এই জিনিসটা বললেই হয়ে যাবে। নেক্সট, সো আমাদের তাহলে অনুধাবনমূলকগুলো আমরা শেষ করলাম। আশা করি খুব একটা প্যারা এখানে তোমার হয় নাই, তোমার জ্ঞানমূলক অনুধাবনমূলকে তেমন একটা প্যারা হয় নাই। এখন আমাদের সেকেন্ড সেগমেন্টে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে টাইপ ওয়াইজ এমসিকিউ সলভিং। সো চলো এটা আমরা শুরু করি। সো টাইপ ওয়াইজ এমসিকিউ সলভিং এ আমাদের এরকম ভাবে অনেকগুলো টাইপ করে দেওয়া আছে। সেই টাইপগুলোর মধ্যে আমরা চলে আগে নামগুলো পড়ি। মৌলিক ও যৌগিক পদার্থ সম্পর্কিত, পরমাণু অণু সম্পর্কিত, মৌলের প্রতীক সম্পর্কিত। এইটাকে আমি হচ্ছে 4 স্টার দিব। এটা অনেক বেশি আসে কারণ এখানে অনেক এক্সেপশন আছে, ঠিক আছে। পরমাণুর ভেতরে থাকা কণিকা সম্পর্কিত, পরমাণুর পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, ইলেকট্রন নিউট্রনের সংখ্যা সম্পর্কিত, রাদারফোর্ড ও বোরের পরমাণুর মডেল সম্পর্কিত, এইটাকে আমি দিব হচ্ছে 5 স্টার, ঠিক আছে। ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত, এটাকে আমি দিব হচ্ছে 3 স্টার, ওকে। আর এই যে পরমাণুর ভেতরে থাকা কণিকা, এটাও আমার 3 স্টার দেওয়া হবে। আর এখানে পরমাণুর ভেতরে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, এটাকে আমরা মোটামুটি 4 স্টার দিব। আর এই যে জিনিসটা আছে মৌলিক পদার্থের অংশটা, এটাকে আমরা 1 স্টার দিব। সো এখানে মোটামুটি সবগুলো থেকেই ঘুরাই ফিরাই কোশ্চিন আসে, এটা হচ্ছে অনুটনু থেকে 1 স্টার। সো এখান থেকে মোটামুটি সবগুলো থেকেই ঘুরাই ফিরাই কোশ্চিন আসে। সো আমরা সবগুলোই দেখবো, তবে যেগুলো 1 স্টার দেওয়া হয়েছে না এই দুইটা থেকে একটু কম কোশ্চিন আসে। আর এই 4 স্টার দেওয়া হয়েছে, এটা কিন্তু বেশ কমপ্লিকেটেড হয়ে যায়, তোমার কিন্তু এক্সামে আসে, ভালো মতন খেয়াল করবা। আর 5 স্টার তো মাস্ট পড়া লাগবে, এটা সিকিউ, এমসিকিউ, ক খ সব দিকে ইম্পর্টেন্ট মডেলটা, ওকে। সো নেক্সট আমরা যাই, আমাদের কি পয়েন্টসগুলো রিক্যাপ করতেছি। মৌলিক এবং যৌগিক পদার্থ সম্পর্কিত। সো প্রথমে আমরা মনে রাখবো যে আমাদের প্রকৃতি থেকে যেই মৌলগুলো আমরা পাচ্ছি তার সংখ্যা হচ্ছে 98টা। প্রাকৃতিক বা প্রকৃতি থেকে আমরা পাই 98টা মৌল, আর কৃত্রিমভাবে 20টা মৌল ল্যাবের মাধ্যমে জেনারেট করা হয়। তাহলে মোট মৌল আমার কয়টা থাকে ভাইয়া? মোট মৌল আমার থাকে হচ্ছে 118টা। সো আমরা এই জিনিসটা আশা করি বুঝতে পারছি কনসেপ্টের মধ্যে। আমরা এতটুকু পড়লে এই টাইপটা আশা করি কভার হবে, যদি না হয় আমরা কিছু জিনিস দেখবো, ওকে, অসুবিধা নাই। 2016 সাল পর্যন্ত আবিষ্কৃত মোট মৌলের কতটি গবেষণাগারে তৈরি? গবেষণাগার মানে ল্যাবরেটরি মানে সেটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। প্রশ্ন বোঝা লাগবে, তাহলে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে কয়টা? 98টা প্রাকৃতিক ছিল, কৃত্রিম ছিল হচ্ছে ভাইয়া কয়টা? 20টা। ভালো মতন বুঝে করবা। প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি? প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা হচ্ছে আমরা প্রাকৃতিকভাবে পাচ্ছি 98টা। ক্লিয়ার? মানব শরীরে মোট কত ধরনের ভিন্ন ভিন্ন মৌল রয়েছে? মানব শরীরেও কিন্তু বেশ কিছু মৌল আছে। আমাদের পুষ্টি উপাদানগুলো কিন্তু এই যে বিভিন্ন টাইপসের খনিজ যে মৌলগুলা, উপাদানগুলা আমরা উদ্ভিদ থেকে আয়ন আকারে উদ্ভিদ নেয়, সেটা আমরা খেয়ে আবার আমাদের দেহে কিন্তু পূরণ করি। বা আমাদের ক্যালসিয়াম পূরণ হচ্ছে কি আমাদের বিভিন্ন ওই যে কি খাও, ওই যে বন মেরোটেরও খাও না, সো ওখান থেকে হয়। সো আমাদের এরকম মানব শরীরে বিভিন্ন ধরনের মৌল আছে। সো মৌল আছে মোট হচ্ছে 26টা, এটা মাথায় রাখবো, ওকে। সো এই ছিল আমাদের টাইপের মধ্যে সাব টাইপ। পরমাণু এবং অণু সম্পর্কিতর মধ্যে আমরা কি কি জিনিস জানবো? এখানে খুব একটা জিনিস তোমার জানা লাগবে না, মৌলিক আর যৌগিক পদার্থটা বুঝলেই হবে। মৌলিক পদার্থ কি? যেটাকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর কাউরে পাবা না। যেমন হাইড্রোজেন, H2 কে ভাঙলে H পাচ্ছ, সেটা মৌলিক। কিন্তু যৌগিক কি? যেমন মোম কি? মোমের মধ্যে আছে কার্বন আর হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন আর অক্সিজেন আছে। সো এগুলোকে যৌগিক পদার্থ বলা হচ্ছে। ক্লিয়ার? সো দেখো এখানে লোহা তো আয়রন, এটাকে ভাঙলে আয়রন বাদে কিচ্ছু পাবা না। রূপা ভাঙলেও পাবা না, সালফার ভাঙলেও পাবা না। মোম হচ্ছে আমার হাইড্রোকার্বন মানে হচ্ছে কার্বন আর হাইড্রোজেন থাকে। সো কার্বন আর হাইড্রোজেন থাকে, দুইটা ভিন্ন ভিন্ন মৌল থাকে। এই যে দুইটা ভিন্ন ভিন্ন মৌল যেহেতু থাকে, তাহলে মোম হবে আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? মৌলিক পদার্থের তার আবার ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু। ডান। নাইট্রোজেন অণুতে কতটি পরমাণু বিদ্যমান? আমি গত ক্লাসে তোমাদের নাইট্রোজেনের ভর বের করার সময় বারবার বলছি নাইট্রোজেন এইভাবে থাকে। সো নাইট্রোজেনের একটা অণুতে, এই যে নাইট্রোজেনের একটা অণু বলে এটাকে ভাঙলে একটা নাইট্রোজেন পরমাণু এবং আরেকটা নাইট্রোজেন পরমাণুর মিশেল পাওয়া যায়, তার মানে দুইটা। সো দুইটা, ঠিক আছে। সো এটা আসছে চট্টগ্রাম বোর্ড 21 সালে। সো এই হলো আমাদের টাইপ 1 আর টাইপ 2। কেন 1 স্টার দেওয়া হয়েছে আশা করি বুঝছো, খুব একটা বেশি কোশ্চিন আসে নাই এবং যেগুলো আসছে সেগুলো এমনিতেই পারা যায়, ওকে। এরপরে আসে মৌলের প্রতীক সম্পর্কিত। সো মৌলের প্রতীক জানতে গেলে তুমি তো এমনিতে যে নামগুলো জানো এগুলো সচরাচর ইংরেজি নাম থেকে আসছে, তবে কিছু নাম আসছে ল্যাটিন নাম থেকে। প্রতীকের সংকেত কি পড়ছিলা? আমি যদি তোমাকে সোডিয়াম বলি তুমি বলো Na, তার মানে কি? তুমি এটা ছোট্ট রূপ আমাকে বলো। সো আমার পুরো নামের একটা সংক্ষিপ্ত রূপ, ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপটাকে কি বলা হয়? বা প্রতীক বলা হয়। সো এই যে সংক্ষিপ্ত রূপের পূর্ণ রূপ কিন্তু এখানে লাগবে। সো আমাদের যেগুলো ল্যাটিন নাম থেকে আসছে এগুলো খুবই ইম্পর্টেন্ট। সো সেই জিনিসগুলো আমি লিখে রাখছি তোমাদের জন্য, একটু চলো দেখে নি।
সো সোডিয়াম হচ্ছে এখানে নাট্রিয়াম, এটাকে Na থেকে বলা হয়েছে, এগুলো সব ল্যাটিন নাম। কপার কাপ্রাম, পটাশিয়াম ক্যালিয়াম থেকে আসছে, সিলভার আর্জেন্টাম থেকে আসছে, টিন হচ্ছে স্ট্যানাম থেকে আসছে, অ্যান্টিমনি স্টিবিয়াম থেকে আসছে, সম্ভবত উচ্চারণগুলো ভুল হইতে পারে, গোল্ড হচ্ছে অরাম থেকে আসছে, লেড প্লাম্বাম থেকে আসছে, টাংস্টেন ওলফ্রাম থেকে আসছে, এটা ইম্পর্টেন্ট, আয়রন হচ্ছে ফেরাম থেকে আসছে, আর মার্কারি হচ্ছে হাইড্রা যারা জাইরাম না এরকম কিছু উচ্চারণ হবে হয়তো। তো ঠিক আছে, তো এইটা একটু মনে রাখবা, এই জিনিসটা ইম্পর্টেন্ট। দাঁড়াও আমি একটু বলে দিই, টাংস্টেনটা ইম্পর্টেন্ট। ডাব্লু দ্বারা যে আসলে কোনো মৌল বুঝায় এটা অনেক সময় আমরা ভুলে যাই, টাংস্টেনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে আমাদের মোটামুটি ক্যালিয়ামটা ইম্পর্টেন্ট, কপারটা ইম্পর্টেন্ট, সোডিয়ামটা ইম্পর্টেন্ট, উপরের গুলো মোটামুটি ইম্পর্টেন্ট। টিন ইম্পর্টেন্ট, টিনটা মনে রাখবা, আর ওই সাইডে মার্কারিটা মনে রাখতে পারো। সো এই হচ্ছে মোটামুটি, এগুলো করলে আমাদের হয়ে যাবে। এগুলো জাস্ট ইম্পর্টেন্ট বলে দিলাম, যেগুলো আসবে ওগুলো তো আমার পড়াই লাগবে। সো দেখো এখানে কি বলছে, পটাশিয়াম মৌলের প্রতীক কি, পটাশিয়াম কে, এবং কে আসছে কিন্তু পটাশিয়াম বললে পি মাথায় আসে, সো এই জন্য পি ফার্স্টে দিচ্ছে। পি কিন্তু ইংরেজি নাম থেকে আসে, পটাশিয়ামের কিন্তু ল্যাটিন নাম থেকে আসছে। সো ক্যালিয়াম, কে এটা ফার্স্ট অক্ষর, ঠিক আছে। সো আমাদের হবে কিন্তু এটা, ক্যালিয়ামের এবার কে দিচ্ছে, দেখছো কত রকম কনফিউশন করছে, কেন কনফিউশনে পড়া যাবে না, ক্যালিয়াম কে হবে। টাংস্টেন মৌলের ল্যাটিন নাম, দেখছো টাংস্টেন ডাব্লু দিয়ে বুঝায় না, ডাব্লু দ্বারা একটা খুঁজো, এই যে ওলফ্রাম, সো ওলফ্রাম এটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবার আসো, অ্যান্টিমনির ল্যাটিন নাম কোনটি? অ্যান্টিমনিকে কিভাবে যেন প্রকাশ করে ভাইয়া, খেয়াল করো, এই যে অ্যান্টিমনিকে এসবি দ্বারা প্রকাশ করে, তাহলে এসবি, তাহলে স্টিবিয়াম বা স্টিবিয়াম। সো স্টিবিয়াম কই আছে, এই যে এটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নামগুলো মনে রাখবা। টিনের প্রতীক কি, টিন হচ্ছে এসএন, টিন। স্ট্যানাম না কি জানো, হ্যাঁ স্ট্যানাম, ওকে। কোন প্রতীকটি ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে? ল্যাটিন নাম কি ছিল? সোডিয়াম ছিল, কপার ছিল, পটাশিয়াম ছিল। দেখো কপার অলরেডি পেয়ে গেছো এখানে, সো কপার হবে কারেক্ট অ্যান্সার। মার্কারিয়াল ল্যাটিন নাম কোনটি? মার্কারি, এই যে এই যে দেখছো হাইড্রাট জাইরাম বা সামথিং, হাইড্রাজেরাম এইভাবে এটা উচ্চারণ আছে, দেখবো সার্চ দিয়ে, ওকে। সো ওকে, অ্যান্টিমনি মৌলটির প্রতীক কি? অ্যান্টিমনি দেখো তো অ্যান্টিমনি কি, অ্যান্টিমনি বারবার তুমি ভুলে যেতে পারো, অ্যান্টিমনি আর টিনের মধ্যে কিন্তু একটা ঝামেলা হবে। সো এই দেখো অ্যান্টিমনি হচ্ছে এসবি আর টিন হচ্ছে এসএন, তো অ্যান্টিমনি হচ্ছে এসবি, ঠিক আছে। অ্যান্টিমনি কি ভাইয়া? অ্যান্টিমনি হচ্ছে এসবি। এই দেখো এসবিও দিছে, এসএনও দিছে, কি ভুল করা যাবে না, ঠিক আছে। ওকে, কোন মৌলের প্রতীক ল্যাটিন ভাষা থেকে গৃহীত হয়েছে? ল্যাটিন ভাষা থেকে গৃহীত হয়েছে সোডিয়াম, মানে নাট্রিয়াম, বাকিগুলো ইংলিশ নাম, নাইট্রোজেন, নিকেল, ম্যাঙ্গানিজ ইংলিশ নাম এগুলো। আচ্ছা, সো এই ছিল আমাদের এই টপিকটা, অনেক ইম্পর্টেন্ট ছিল, কনফিউজিং ছিল, সো এটা একটু ভালো মতন পড়বো, ঠিক আছে। এখন আসো, পরমাণুর ভেতরে থাকা কণিকা সম্পর্কিত বেশ কিছু প্রবলেম আমরা এখানে সলভ করব। তার মানে পরমাণুর ভেতরে কি থাকে? পরমাণুকে ভাঙলে তুমি কি কি পাও? ইলেকট্রন পাও, প্রোটন পাও, নিউট্রন পাও। সো একটা প্রতীক দিয়ে দিবে, দিয়ে জিজ্ঞাসা করবে এখানে ইলেকট্রন কয়টা আছে, এখানে প্রোটন কয়টা আছে, এখানে নিউট্রন কয়টা আছে, এখানে ভর সংখ্যা কত। সো এই টাইপের কোশ্চেনগুলো আমাদের মাস্ট পড়া লাগবে, খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো দেখো আমাদের পরমাণুর ভেতরে যারা আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তাদের জন্য আমরা কি করছি, কিছু জিনিস লিখে রাখছি, এগুলো তোমার এমসিকিউ কিন্তু আসবে, ওকে। সো এগুলো প্রকৃত ভর ইলেকট্রনের কত? 9.11 × 10⁻³ কি কেজি। সো কেজি থেকে গ্রামে যদি যাও তাহলে 9.11 × 10⁻28 গ্রাম। আচ্ছা, প্রোটনের ক্ষেত্রে কি? প্রোটনের ক্ষেত্রে 1.673 আর নিউট্রনের ক্ষেত্রে 1.675। এটাও 10⁻27, এটাও 10⁻27, এটাও গ্রামে এসে 10⁻24, এটাও গ্রামে এসে 10⁻24। সো প্রোটন আর নিউট্রনের পার্থক্য হচ্ছে এটা 1.673, এটা 1.675, এটা হচ্ছে 10⁻27 গ্রাম, আর ওটা 10⁻27 সরি, এটা 10⁻27 কেজি, ওটাও সেম, জাস্ট এখানে 3 জায়গায় এখানে 5 হয়েছে, পার্থক্য করে পড়ে ফেলবা, আশা করি পারবো। আচ্ছা, সো প্রকৃত ভরের পরে আপেক্ষিক ভরটা একটু দেখে নাও। আপেক্ষিক ভর মানে আগেই বলছি যে নিজেরটা না, আর একজনের সাপেক্ষে। সো চিন্তা করো, আমি যদি প্রোটনের সাপেক্ষে, যে প্রোটনের সাপেক্ষে ইলেকট্রনের ভর নিই, ইলেকট্রনের ভর কি অনেক ছোট না? 10 পাওয়ার হচ্ছে নেগেটিভের মধ্যে বড় থাকা মানে কিন্তু ছোট। দেখো 10 পাওয়ার নেগেটিভের মধ্যে 31, এর হচ্ছে -27। সো 10 পাওয়ার নেগেটিভের মধ্যে কি এর অনেক বড় না, যেটা নেগেটিভের মধ্যে 10 পাওয়ার বড়, এটা কিন্তু ছোট। সো এই ইলেকট্রনের ভর অতি ছোট, তাই প্রোটনের সাপেক্ষে আমি যদি ইলেকট্রনের ভর এটা অনেক ছোট, নগণ্য, তাই এটাকে আমি 0 ধরি। আপেক্ষিক ইলেকট্রনের ভর 0, প্রোটনের ভর আর নিউট্রনের ভর একে অপরের সাপেক্ষে দেখো তো প্রায় কাছাকাছি, এটা 1.673, এটা 1.675, তাই এটাকে 1 ধরা হয়, এটাকে 1 ধরা হয়। সো প্রোটনের সাপেক্ষে
প্রোটনের সাপেক্ষে নিউট্রনের আপেক্ষিক ভর 1, প্রোটনেরটাকে যদি আমরা বেস ধরি 1 ধরি, ঠিক আছে। আচ্ছা, প্রকৃত আধান যদি খেয়াল করো, প্রকৃত আধান মানে কি? প্রকৃত আধান মানে তার আসলেই কত চার্জ আছে। সো ইলেকট্রন সচরাচর কি নেগেটিভ চার্জ না, ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 × 10⁻⁹ কুলম্ব। প্রোটনের চার্জটাও সেম, জাস্ট মাইনাসের জায়গায় কি হবে প্লাস হবে, আর নিউট্রনের কোনো চার্জ কি আছে নাই, তাই 0, ঠিক আছে। আর তাহলে আপেক্ষিক আধান কি হবে? তাহলে আপেক্ষিক আধান এই দুজনের ভ্যালু তো সেম, খালি এটাই হচ্ছে নেগেটিভ, তাই এটাকে বলবো -1, এটা হচ্ছে পজিটিভ, তাই এটাকে বলবো +1, আর নিউট্রন তো 0, এটার কোনো আধান নাই, এটার আপেক্ষিক আধানও 0, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমরা মনে রাখবো। চলো এগুলো যদি মনে রাখতে পারি সো আমরা কোশ্চিন সলভে চলে যাই। সো কোশ্চিন সলভে এসে আমরা এটা বোঝা যায় কিনা ইলেকট্রনের প্রকৃত আধান কোনটি? প্রকৃত আধান মানে -1.6 × 10⁻⁹ কুলম্ব। এটা হয়তো বোঝা যায় না, এটা ছিল কারেক্ট অ্যান্সার, -1.6 × 10⁻⁻⁹ কুলম্ব। ওকে, তারপরে আসো নিউট্রনের প্রকৃত ভর কত? নিউট্রনের প্রকৃত ভর ছিল 1.675 × 10⁻27 কেজি বা 24 গ্রাম। সো 1.675 × 10⁻24 গ্রাম, এটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ওকে, নেক্সট, একটি ইলেকট্রনের প্রকৃত ভর কত? 9.11 × 10⁻28 গ্রাম, এটা হবে কারেক্ট অ্যান্সার। এটা আসলে ছিল এরকম, ঠিক আছে। কোশ্চেনগুলো একটু স্পষ্ট না। আচ্ছা, ঠিক আছে। ইলেকট্রনের আপেক্ষিক ভর কত? ইলেকট্রনের আপেক্ষিক ভর বলছিলাম না, ইলেকট্রনের ভরটা অনেক ছোট, যখন তুমি প্রোটনের সাপেক্ষে এটাকে তুলনা করবা তখন সেটাকে বলা হবে তার আপেক্ষিক ভর। তাহলে এই প্রোটনের সাপেক্ষে এটার ভর তো খুবই নগণ্য, তাই ইলেকট্রনের আপেক্ষিক ভর বলা হবে কত ভাইয়া? 0। ক্লিয়ার? একটি প্রোটনের প্রকৃত ভর কত? প্রোটনের প্রকৃত ভর 1.673 × 10⁻24 গ্রাম। সো 1.673 তো নাই, 1.67 × 10⁻24 গ্রাম। কোন মৌলের পরমাণুতে নিউট্রন নেই? ভাইয়া হাইড্রোজেনের দিকে যদি খেয়াল করি, হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত? 1, নিচে লেখে ভর সংখ্যা, মাথার উপর লেখে। নিউট্রন কি? নিউট্রন হচ্ছে ভর সংখ্যা, উপরেরটাকে a দ্বারা প্রকাশ করে, মাইনাস নিচেরটা হচ্ছে প্রোটন সংখ্যা। 1 - 1 হচ্ছে 0। তবে হাইড্রোজেনের কোনো নিউট্রন নাই, ব্যাপারটা মাথায় রাখবো। হিলিয়ামের ক্ষেত্রেও আছে, বাকিগুলো সবার ক্ষেত্রে আছে। ওকে, সো আমাদের এই ছিল এখানকার অ্যান্সারগুলো, কোশ্চেনগুলা। তারপরে আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সট টাইপটা হচ্ছে আমাদের কোনো একটা পরমাণুর মধ্যে, ওই যে যেটা লাস্টে ওখানে শেষ করলাম, প্রোটন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত, এইগুলো বের করতে দিবে আর কি। সো চলো আমরা দেখি। সো এখানে দেখো, আমি এখানে তোমাদের জন্য আগে থেকে ধরো x একটা পরমাণু, এর বামে কোণার দিকে নিচের দিকে থাকে প্রোটন সংখ্যা, উপরের দিকে থাকে, উপরে কোণার দিকে থাকে হচ্ছে ভর সংখ্যা, তারপরে এই ডান সাইডে উপরের দিকে থাকে হচ্ছে চার্জ, পজিটিভ নেগেটিভ গুলো থাকে, আর এই যে কোণার দিকে থাকে সে কয়টা পরমাণু নিয়ে গঠিত সেই জিনিসটা থাকে। সো আমি তোমাদের জন্য কয়েকটা স্যাম্পল রাখছি যাতে আমরা যাওয়ার আগে বেশ কিছু দক্ষ হয়ে এমসিকিউ সলভ করতে যাই। দেখো এই যে পরমাণু প্রতীকটা আছে, এখানে বামে কোণায় এই সংখ্যাটা দ্বারা বোঝাই প্রোটন সংখ্যা। তাহলে এখানে প্রোটন আছে 12টা, উপরে যেটা আছে এটাকে বোঝায় হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যা হচ্ছে 24টা। আমি জানি কোনো একটা নিউট্রাল অবস্থার পরমাণুতে প্রোটন 12টা থাকলে সেখানে ইলেকট্রনও থাকে 12টা। তাহলে প্রোটন ইকুয়ালস টু ইলেকট্রন ইকুয়ালস টু এখানে আছে 12টা। ভর সংখ্যা কত? 24টা। নিউট্রন কি? নিউট্রন হচ্ছে উপরেরটা মাইনাস নিচেরটা, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা ইকুয়ালস টু 12। সো এটার ক্ষেত্রে ডান। পরেরটায় আসো, পরেরটা কি বলছে? প্রোটন কখনো চেঞ্জ হয় না, পজিটিভ নেগেটিভ আসলেও। প্রোটন আসে 12টা, ঠিক আছে। ইলেকট্রন কয়টা আসবে? ইলেকট্রন প্রোটন যে কয়টা ছিল আগে বসাই দিবা, মাথার উপর পজিটিভ দেখলে বুঝবা সে দুইটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, মানে মাইনাস করবা। তাহলে এখানে ইলেকট্রন হচ্ছে 10টা। ভর সংখ্যা চেঞ্জ হবে না, ভর সংখ্যা থাকবে 24টা। নিউট্রনেও চেঞ্জ আসবে না, নিউট্রন আসবে 24 - 12। তাহলে এখানে থাকবে কত ভাইয়া? 24 - 12, এখানে থাকবে হচ্ছে 12। ক্লিয়ার? ওকে, লাস্টেরটাই আসো। এখানে দেখো প্রোটন নাম্বার কত? প্রোটন নাম্বার হচ্ছে 12। তবে এখন ম্যাগনেসিয়াম কিন্তু একটা নাই। ম্যাগনেসিয়াম এই যে এখানে এই সংখ্যাটা তো বুঝায় ম্যাগনেসিয়াম পরমাণু হচ্ছে 2টা। তাহলে এখন প্রোটন একটার জন্য 12টা, 2টা পরমাণুর জন্য কত? 24টা। ওকে, ইলেকট্রন কয়টা? ইলেকট্রন হচ্ছে একটার জন্য আগে হিসাব করবা। তাহলে একটার জন্য যদি একটার জন্য যদি হিসাব করো তাহলে কি হবে? 12টা তো আগেরটার জন্য ছিল। মাথার উপর কি আছে ভাইয়া? মাথার উপর হচ্ছে 2টা প্লাস আছে, মানে সে 2টা ইলেকট্রন ছাড়ছে। তার মানে কি হবে ভাইয়া? 12 - 2, এটা হচ্ছে একটার জন্য, আছে তো 2টা পরমাণু, মানে এখানে হচ্ছে 10 × 2 = 20টা। ভর সংখ্যা কত ভাইয়া? ভর সংখ্যা একটার জন্য হচ্ছে 24টা, আছে কয়টা ভাইয়া? 2টা। তাহলে এখানে হবে 48টা। আর এখানে আমাদের হচ্ছে নিউট্রন কয়টা হবে? নিউট্রন হবে প্রোটন মাইনাস হচ্ছে প্রোটন, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তো ভর সংখ্যা কত? 48। আর প্রোটন কত ভাইয়া? প্রোটন হচ্ছে 24। 48 - 24 = 24। বা তুমি এটা অন্য নিয়মেও করতে পারো। কিভাবে? এই যে 24 একটার জন্য, -12, এটা তো একটা পরমাণুর জন্য, আছে কয়টা পরমাণু? 2টা।
তার মানে এটাও আসে কিন্তু 24, একইভাবে বের করা যায়। সো এইগুলো যারা বুঝবে তারা কিন্তু পরের কোশ্চেনগুলো খুব ইজিলি অ্যান্সার করতে পারবে। সো এই কয়েকটা জিনিস আমি তোমাদের ইচ্ছা করে দেখাই দিলাম যাতে কনসেপ্টে আমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যায়, আমরা কোশ্চেনে যে আটকাই না থাকি। এখন বলছে আমাকে নিচের কোন মৌলের ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান। তো ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান বোঝার জন্য অক্সিজেন আছে, সোডিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, ফসফরাস আছে। সো অক্সিজেন দিয়ে শুরু করি। অক্সিজেন আছে, এখানে আমরা জানি অক্সিজেনের প্রোটন সংখ্যা 8, ভর সংখ্যা 16। তাহলে এখানে প্রোটন কয়টা? 8টা। এটা একটা নিউট্রাল অবস্থার মৌল, তাহলে ইলেকট্রনও 8টাই থাকবে, ভর সংখ্যা থাকবে হচ্ছে 16। তাহলে নিউট্রন কত থাকবে? এই 16 মাইনাস 8, তার মানে 16 মাইনাস 8 মানে 8। তার মানে দেখো প্রোটন 8, ইলেকট্রন 8, নিউট্রনও হচ্ছে 8। সো প্রোটন, ইলেকট্রন, নিউট্রন সমান বলছিল, তার মানে এটা হবে কি? অক্সিজেন। বাকিগুলো করা লাগলো না, ঠিক আছে? বাকিগুলোর হবে না। কোন মৌলের ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান? সো আবার চাইছে তুমি যদি এখানে সোডিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন সবগুলো করো, দেখবা সোডিয়ামের ক্ষেত্রে, সোডিয়ামেরটা যদি একটা একটা করে করি, সোডিয়ামের 11 আর এখানে আছে কত? 23। তার মানে তুমি একটু খেয়াল করো, তুমি যদি একটু চালাক হও, এখানে প্রোটন হচ্ছে 11টা, ইলেকট্রনও তাহলে 11টা, তাহলে ভর সংখ্যা হচ্ছে 23, তাহলে নিউট্রন কত? 23 মাইনাস 11, 23 মাইনাস 11 কিন্তু 12, তার মানে সোডিয়াম হবে না। ক্যালসিয়ামেরটা দেখি, ক্যালসিয়াম হচ্ছে 20, ভর সংখ্যা, প্রোটন 20, ভর সংখ্যা হচ্ছে 40, ঠিক আছে? ক্যালসিয়াম হচ্ছে 20 আর 40, এটা চালাক হইলে মিলে গেছে কিন্তু। প্রোটন হচ্ছে 20, ইলেকট্রনও তাইলে 20, আর হচ্ছে নিউট্রন কি হবে? উপরেরটা ভর সংখ্যা মাইনাস প্রোটন, সো ভর মাইনাস প্রোটন মানে 40 মাইনাস 20 ইকুয়ালস টু 20, সব 20। তার মানে অ্যান্সার হবে কি? ক্যালসিয়াম, ঠিক আছে? বুঝে বুঝে দ্রুত করা লাগবে। ওকে, নেক্সট। একটি মৌল ডি যার প্রোটন সংখ্যা 17, নিউট্রন সংখ্যা 18, নিচের কোনটি দ্বারা মৌলটিকে প্রকাশ করা যায়? সো প্রোটন সংখ্যা ডি বলা আছে, প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হচ্ছে 17, নিউট্রন হচ্ছে 18। তাহলে প্রোটন যদি 17 হয়, নিউট্রন যদি 18 হয়, আমরা জানি ভর সংখ্যা মানে কি? এই প্রোটন আর নিউট্রন যোগফল। তাহলে প্রোটন কত? 17, নিউট্রন কত? 18, আলটিমেটলি কত? 35। ভর সংখ্যা কই থাকে? পরমাণুর কেন্দ্রে থাকে। পরমাণুর কেন্দ্রে কে কে থাকে? প্রোটন আর নিউট্রন। তো প্রোটন আর নিউট্রন যোগ করলে তো ভর সংখ্যা পাবা। তো ভর সংখ্যা এই কোনায় মাঝে উপরের দিকে থাকবে। তাহলে ডি 17 35, ডি 17 35, খ নাম্বার হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে তো? আচ্ছা, এটা দেখো O2 মাইনাসের প্রোটন সংখ্যা কত? ভাই O2 মাইনাস যাই বলুক, প্রোটন কি চেঞ্জ হয়? প্রোটন 8টাই থাকে। সো প্রোটন অক্সিজেনের 8টাই। তো এখানে প্রোটন 8, কিন্তু ইলেকট্রন কয়টা? ইলেকট্রন হচ্ছে প্রোটনের সাথে 2 মাইনাস, দেখছো মানে 2টা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে এখানে কি হবে? 2 যোগ করা লাগবে। তাহলে এখানে ইলেকট্রন হবে কয়টা ভাইয়া? 10টা। সো প্রোটন 8টা, ইলেকট্রন 10টা। ইলেকট্রন যদি চাইতো তাহলে 10 করে দিতাম। নেক্সট দেখো ক্লোরিনের ভর সংখ্যা কত? ক্লোরিনের ভর সংখ্যা আমরা সবাই জানি, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, কিন্তু ভর সংখ্যা হচ্ছে কত ভাইয়া? 35। তাহলে ভর সংখ্যাটা চাইছে, তার মানে অ্যান্সার হবে কি? ক্লোরিনের ভর সংখ্যাই তো চাইছে। ও ক্লোরিন না, এখানে ফ্লোরিন চাইছে। আচ্ছা, এটা একটু বোঝা যাচ্ছিল না, আমি দেখছি ওখানেও। সো ফ্লোরিনের হচ্ছে 9 আর ভর সংখ্যা হচ্ছে 19। ভর সংখ্যা কি ভাইয়া? 19। তার মানে এটা হচ্ছে ভর সংখ্যা চাইছে, এটা হচ্ছে 19, ঠিক আছে? বোঝা গেছে আশা করি। নেক্সট, নিচের কোন মৌলের পরমাণুতে ইলেকট্রন সংখ্যা 10 এবং নিউট্রন সংখ্যা 12 রয়েছে? ইলেকট্রন সংখ্যা 10, আমি একটা একটা করে শুরু করি। এটা সোডিয়াম প্লাস, এখানে কি আছে? 11 আর 23। সো খেয়াল করো, এখানে ইলেকট্রন, এখানে প্রোটন কয়টা? প্রোটন হচ্ছে 11, ইলেকট্রন কয়টা? তাহলে 11, এখানে মাথার উপর একটা প্লাস দেখছো, তার মানে 1 মাইনাস করবা, তাহলে ইলেকট্রন কত? 10টা। এখন বলছে কি ভাইয়া? বলছে নিউট্রন সংখ্যা 12টা। আচ্ছা, এখানে নিউট্রন সংখ্যা তাহলে বের করো। নিউট্রন সংখ্যা উপরেরটা মাইনাস নিচেরটা, মানে 23 মাইনাস 11 মানে 12। তাহলে দেখো ইলেকট্রনও 10টা আসছে, নিউট্রনও হচ্ছে 12টা আসছে। আলটিমেটলি অ্যান্সার কিন্তু এটাই হয়ে গেল। সো এটাই হবে আমার কারেক্ট অ্যান্সার, বাকিগুলো মিলবে না, ঠিক আছে? করে দেখো। আচ্ছা দেখো এ পি এ, এখানে কি আছে? এটা সুন্দর, এটা কোশ্চিন। এ দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে পি, এখানে দেওয়া আছে কিউ, এখানে দেওয়া আছে আর পজিটিভ। আচ্ছা ঠিক আছে, বলছে নিউট্রন সংখ্যা কত? ভাইয়া নিউট্রন সংখ্যা সমান আমরা সবাই জানি উপরেরটা ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তাহলে কিউ মাইনাস পি। দিক ঠিক আছে, ভুল করা যাবে না। সো এটা হচ্ছে কিউ মাইনাস পি মাইনাস কিউ। কোনটা কি দিছে? কিউ মাইনাস পি, মানে পি মাইনাস কিউ হবে না, ঠিক আছে? মানে উপরেরটা মাইনাস নিচেরটা, কিউ মাইনাস পি হবে। ঠান্ডা মাথায় করো, ঠিক আছে? ওকে, ডান। নেক্সট, অ্যালুমিনিয়াম 3+ আয়নে ইলেকট্রন সংখ্যা কতটি? ভালো করে দেখো, অ্যালুমিনিয়াম পারমাণবিক বা প্রোটন সংখ্যা কত? 13, আর এখানে আছে 3+। তাহলে এখানে প্রোটন সংখ্যা 13, ইলেকট্রন কি হবে? ইলেকট্রন হবে প্রোটন থেকে 3টা প্লাস দেখছো, 3টা মাইনাস করবা, তাহলে কত হবে? 10টা, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে কি? ইলেকট্রন চাইছে 10টা, তো প্রোটন বললে কিন্তু 13টাই হইতো। ক্যালসিয়াম 2+ ইলেকট্রন সংখ্যা কত? ক্যালসিয়াম 2+,
তো প্রোটন তো আর চেঞ্জ হয় না, তাহলে প্রোটন হচ্ছে 20টা, ইলেকট্রন কি হবে তাহলে 20 -2 প্লাস দেখছো তাহলে 2 মাইনাস করবা, তাহলে এটা হবে কি ভাইয়া 18। তাহলে আমার কত হবে 18টি হচ্ছে ইলেকট্রন সংখ্যা। সো নেক্সট চলো কোন মৌলের ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান। সো ইলেকট্রন প্রোটন আর নিউট্রন সংখ্যা সমান, একটু আগে তুমি করে আসছো অক্সিজেন, এটা আমি সামনে করে আসছি অক্সিজেন, ঠিক আছে। সো এই ছিল আমাদের এখান থেকে আমি যা তোমাকে অফার করতে পারতাম। তা আমাদের লাস্টের দিকের থেকে 2 নাম্বার টাইপ যেটা চলে আসছে সেটা হচ্ছে রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেল সম্পর্কিত বেশ কিছু প্রবলেম। সো রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেল সম্পর্কিত প্রবলেমে তোমার বেশ কিছু জিনিস মনে রাখা লাগবে। যেমন রাদারফোর্ডের পরমাণু মডেলটা 1911 সালে তিনি হচ্ছে দেন, এবং এটাকে বলা হয় সৌর মডেল। কি বলা হয় ভাইয়া? সৌর মডেল। যে রাদারফোর্ডের পরমাণু মডেলটা দেওয়া হয় 1911 সালে, ঠিক তার 2 বছর পরে বোর পরমাণু মডেল দেওয়া হয় 1913 সালে। ব্যাপারটা বুঝছি। রাদারফোর্ড পরমাণু মডেল হচ্ছে আমাদের পরমাণুর যেই গঠন সম্পর্কে একটা ভালো আইডিয়া দেয়। রাদারফোর্ড পরমাণু মডেল কি ধারণা দেয়? পরমাণুর গঠন, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে, বাট ইলেকট্রনগুলো কেমন কক্ষপথে ঘুরবে এটা রাদারফোর্ড সাহেব বলেন নাই। এই জন্য বিজ্ঞানী বোর 1913 সালে বলেন ইলেকট্রন সমূহ আমাদের নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘুরবে। তাহলে বোর এসে কি করলো? কক্ষপথের সম্পর্কে একটা মতবাদ দিল। সে যখন বলল বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরবে, তখন কি হইলো? ওই বৃত্তাকার কক্ষপথের কত নাম্বার দিয়ে ঘুরবে সেই অনুপাতে এন এর ভ্যালু 1 2 3 4 এইগুলো কিন্তু জেনারেট হয়ে গেল, ঠিক আছে। এন এর ভ্যালু 1 2 3 4, যখন যদি বলা হয় ইলেকট্রন প্রথম কক্ষপথে ঘুরতেছে এন এর ভ্যালু 1, ইলেকট্রন তৃতীয় কক্ষপথে ঘুরতেছে এন এর ভ্যালু 3, ঠিক আছে। আচ্ছা, এখন চিন্তা করো এন এর ভ্যালু যখন 1, এটাকে আবার আরেকটা সুন্দর করে ডাকা হয়, সেটাকে বলা হয় কে শেল। কি বলা হয়? কে শেল। এন এর ভ্যালু যখন 1 সেটাকে বলা হয় কি ভাইয়া? কে শেল। এন এর ভ্যালু যখন 1 সেটাকে বলা হয় কে শেল। এন এর ভ্যালু যখন 2 সেটাকে বলা হয় এল শেল। এন এর ভ্যালু যখন 3, ক্যাপিটাল এন এর ভ্যালু না, কিন্তু স্মল এন এর ভ্যালু যখন স্মল এন এর ভ্যালু যখন 3 তখন সেটাকে বলা হয় এম শেল, আর স্মল এন এর ভ্যালু যখন 4 তখন সেটাকে বলা হয় এন শেল, ঠিক আছে। ওকে, সো এখন আমাদের এক একটা অরবিট বা শক্তি স্তরে, এটাকে অরবিট বলা হয় বা এটাকে বলা হয় এক একটা শক্তি স্তরে বা একটা প্রধান শক্তি স্তরে, ঠিক আছে, বা প্রধান কক্ষপথে, যেটাই বলো, এক একটা শক্তি স্তরে বা প্রধান কক্ষপথে বা অরবিটে ইলেকট্রন সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 2n², এটা হচ্ছে আমার সূত্রটা, ঠিক আছে। সো এখন তোমাকে যদি এরকম আমি কোশ্চেন করি, একটা চিন্তা করো, আমাকে এরকম একটা কোশ্চেন করছে যে কে শেলে ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? কে শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? সামনে কিন্তু পাবা এগুলো। তাহলে কে শেল মানে কি? এন এর ভ্যালু যখন 1 তখন এটাকে বলা হয়তো কে শেল। তাহলে এন এর কে মানে হচ্ছে ছোট হাতের এন এর ভ্যালু 1, এটা বোঝা লাগবে। তাহলে আমরা এখানে টুয়াইজ এন বসাবো, n²। তাহলে এন এর ভ্যালু কত? 1²। তার মানে এখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা আসবে কয়টা? 2টা। সো এইগুলো কিন্তু আমরা সামনে প্র্যাকটিস করব, এই জিনিসটা মাথায় রাখবে। এখন অরবিট পড়ছিলা, অরবিটাল পড়ছিলা না? অরবিটালও তো পড়ছিলা। অরবিটাল মানে কি ছিল? সরি, আচ্ছা, অরবিট পড়ছিলা, অরবিটালও তো পড়ছিলা। অরবিটাল মানে কি ছিল? অরবিটাল মানে এরকম কিছু ছিল যে আমাদের ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা যেখানে 90 to 95% ছিল। সো অরবিটে ইলেকট্রন ধারণ ক্ষমতা ছিল 2n², কিন্তু অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা ছিল 2 × 2l+1, 2 × 2l+1। এখন চিন্তা করো, এই যে এখানে অরবিটালে যে 2l+1 এই অংশটা কি বোঝায়? এই অংশটা বোঝায় অরবিটাল সংখ্যা। কি বোঝায়? বুঝবা না হয়তো অত ভালো ডিপলি, আমি সামনে দেখাচ্ছি। অরবিটাল সংখ্যা, ঠিক আছে, অরবিটাল সংখ্যা। ওকে, এখন এক একটা অরবিটাল দেখতে এরকম হয় যে একটা ছোট ছোট ঘর থাকে। এক একটা অরবিটালে ধরো এটা পি এর ঘর, পি উপশক্তি স্তর। পিতে হচ্ছে 3টা ঘর থাকে, একটা px, একটা py, একটা হচ্ছে pz। সো এই যে অরবিটালগুলো আছে, ঠিক আছে, এই যে অরবিটালগুলো আছে, প্রতিটা অরবিটালে, প্রতিটা ছোট ছোট ঘরে 2টা করে ইলেকট্রন থাকতে পারে। এই উপরের স্পিনে একটা থাকে, নিচের স্পিনে একটা থাকে। তাহলে এই যে 2l+1 এটুকু আমার বোঝায় অরবিটাল সংখ্যা। আর প্রতিটা অরবিটালে কয়টা করে ইলেকট্রন থাকে? 2টা করে। তাহলে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কি হবে? ঠিক আছে, 2 দিয়ে গুণ হয়ে যাবে। চিন্তা করো, তোমার হচ্ছে 5টা ঘর আছে, প্রতিটা ঘরে 2 জন করে মানুষ থাকে। তাহলে 5টা ঘর আছে, তাহলে 5টা ঘর হচ্ছে তোমার সেই 2l+1, প্রতিটা ঘরে কি 2 জন করে থাকে। তাহলে ওই 5কে, যে 2l+1 কে প্রতিটা ঘরে 2 দিয়ে গুণ করলে তুমি মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা পেয়ে যাবা, মোট মানুষের সংখ্যা পেয়ে যাবা, ঠিক আছে। ব্যাপারটা এরকম, ঠিক আছে। তাহলে আমি বলি যে আমার অরবিটালে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে 2l+1, এটা হচ্ছে অরবিটাল সংখ্যা, একে 2 দিয়ে গুণ করব, 2 × 2l+1, 2 × 2l+1 বা 2l+1 একই কথা, ঠিক আছে। যেখানে l এর ভ্যালু কেমনে ডিফাইন করা হয় আমি আগেই বলে আসছি, s অরবিটাল দেখলে l এর ভ্যালু 0 বসাবো,
এস অরবিটাল দেখলে এল এর ভ্যালু 0 বসাবো, পি অরবিটাল দেখলে এল এর ভ্যালু 1 বসাবো, ডি অরবিটাল দেখলে এল এর ভ্যালু 2 বসাবো, আর এফ দেখলে এল এর ভ্যালু 3 বসাবো। এটাকে অরবিটালও বলে, উপশক্তি স্তরও বলে। তোমাদের এই পেজে এসে এত কিছু ডিটেলসে বলার দরকার নাই, আমার কিছু কোশ্চিন আসছে দেখে আমি এটা ব্যাখ্যা দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, আর কিছু সূত্র আছে, যেমন কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ দেওয়া আছে। কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদটা কি? আমাকে ম্যাক্সওয়েলের তত্ত্ব তোমরা পড়ছো না, বৃত্তাকার কক্ষপথে কোনো একটা পজিটিভ চার্জকে কেন্দ্র করে যখন নেগেটিভ চার্জ ক্রমান্বয়ে ঘুরতেছে সে কেন্দ্রে পতিত হয়ে যাওয়ার কথা, ম্যাক্সওয়েল এটা বলছে, ঠিক আছে। কিন্তু আসলে কি তা হয়? তাহলে কি পরমাণুর অস্তিত্ব টিকে থাকবে? থাকবে না। সেজন্য তোমার হচ্ছে বিজ্ঞানী বোর কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ দেন। বিজ্ঞানী বোর বলেন কোনো একটা বৃত্তাকার কক্ষপথে যখন ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিজ কক্ষপথে ঘুরতে থাকবে, ধরো এই কক্ষপথেই ঘুরতে থাকবে, এই কক্ষপথেই যখন ইলেকট্রন ঘুরতেছে তখন সে একটা নির্দিষ্ট কৌণিক ভরবেগ বা ধ্রুব কৌণিক ভরবেগে ঘুরবে, নির্দিষ্ট কৌণিক ভরবেগে ঘুরবে। সেই কৌণিক ভরবেগের মান কত? এল সমান mvr সমান NH/2 পাই, এল সমান mvr সমান NH/2 পাই, এল সমান mvr সমান NH/2 পাই। যেখানে এল হচ্ছে কৌণিক ভরবেগ, mvr টোটালটাকেও বলা হয় কৌণিক ভরবেগ, আর NH/2 পাই, এখানে n হচ্ছে তোমার ওই যে কয় নাম্বার কক্ষপথে ঘুরতেছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার নাকি, এইচ জিনিসটা বোঝা লাগবে। এইচ নিয়ে তোমাদের অনেক কোশ্চিন আসে। এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। এইচ কি ভাইয়া? এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। এইচ কি? প্ল্যাঙ্কের ধ্রুবক, ঠিক আছে। এইচ এর ভ্যালু কত? 6.626 10⁻³ জুল সেকেন্ড। ভ্যালুটা মনে রাখবা, ভ্যালুটা মনে রাখবে, এবং এখান থেকে সিকিউ ম্যাথ আসবে, সিকিউ দেখাবো। যেখানে এম কি? ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর কত ভাইয়া? ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻31 কেজি, ঠিক আছে। এটা হচ্ছে ইলেকট্রনের ভর, বা গ্রামে নিয়ে যাবা। ভি কি? ইলেকট্রনের ওই জায়গায় কক্ষপথে বেগ। ব্যাসার্ধ কি? যেই কক্ষপথে ইলেকট্রনটা ঘুরতেছে সেই কক্ষপথের ব্যাসার্ধ, মানে যেখানে ইলেকট্রন আছে সেখানকার বেগ ভি, যেখানে ইলেকট্রন আছে সেই কক্ষপথের ব্যাসার্ধ আর, আর ইলেকট্রনের ভর হচ্ছে এম, ঠিক আছে। এই জিনিসগুলো মনে রাখবা। এখন সেকেন্ড আর একটা তথ্য মনে রাখা লাগবে যে রাদারফোর্ড পরমাণু মডেলের সাহায্যে কোনো বর্ণালী সৃষ্টি হয় না, কারণ রাদারফোর্ড পরমাণু মডেল দিয়ে ইলেকট্রন নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরেও যায় না, উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরেও আসে না, যার ফলে বর্ণালী ক্রিয়েট করার কোনো সুযোগ নাই। কিন্তু বোর পরমাণু মডেলের 3 নাম্বার স্বীকার্য ছিল ইলেকট্রন নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তির শোষণ হয়, উপর থেকে নিচে আসলে শক্তির কি হয় ভাইয়া? বিকিরণ হয়, যার ফলে তুমি বর্ণালী দেখতে পাও। এখন এই বর্ণালী কি সব পরমাণুর জন্য দেখতে পারবা? না, বর্ণালী দেখার জন্য তোমার শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু লাগবে, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়ন। সো এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে তুমি শুধুমাত্র বর্ণালীটা দেখতে পারবা। এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে তুমি বর্ণালীটা কি পারবা? দেখতে পারবা। যেমন এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়ন কারা? হাইড্রোজেনে দেখবা ইলেকট্রন আছে একটা, হিলিয়ামে ইলেকট্রন প্রোটন ছিল 2টা, এই যে পজিটিভ চার্জ মানে কি? প্রোটন 2 - 1 মানে ইলেকট্রন একটা। লিথিয়ামে প্রোটন কয়টা ভাইয়া? 3টা, 3 আর মাথার উপর 2+ মানে কি? ইলেকট্রন থাকবে কত? 3 - 2 একটা। সো এদের ক্ষেত্রে দেখানো যাবে। বেরিলিয়াম পারমাণবিক সংখ্যা কত? 4, তার মানে প্রোটন 4টা, ইলেকট্রন 4টা থাকার কথা ছিল না, কিন্তু এখানে মাথার উপর 3+, তার মানে 4 - 3, ইলেকট্রন কয়টা? একটা। এরা কিন্তু বর্ণালী দেখাবে, কিন্তু বাকি যদি ইলেকট্রন কারো যদি 2টা হয় তারা বর্ণালী দেখাবে না। সো এই ছিল আমার এখানকার থিওরি পার্টটা। এখন চলো আমরা এখানে চলে আসতেছি কোশ্চিন সলভ পার্টে। তো চলো আমাদের কোশ্চিন সলভ পার্ট এখন ধুমাধুম পারবো ইনশাআল্লাহ। চলো দেখো, দৃশ্যের মাধ্যমে পরমাণুর গঠন ব্যাখ্যা করা যায়। পরমাণুর গঠন ব্যাখ্যা করা যায় বলছিলাম, রাদারফোর্ড দিয়ে শুরু হচ্ছে, রাদারফোর্ড পরমাণু মডেল। এই যে এক্স-রে, কোয়ান্টাম বলবিদ্যা, ইউভি স্পেকট্রোস্কোপি, এগুলো তোমাদের নাই, ইন্টারমিডিয়েটের থেকে আর কি ধার করছে। ইলেকট্রনের ঘূর্ণনের ফলে পরমাণু স্থায়ী হবে না। ইলেকট্রনের ঘূর্ণনের ফলে পরমাণু স্থায়ী হবে না, তত্ত্বটি কে প্রস্তাব করেন? মনে করো তো ভাইয়া, একটা বৃত্তাকার কক্ষপথে একটা ধনাত্মক চার্জকে কেন্দ্র করে একটা ঋণাত্মক চার্জ ক্রমান্বয়ে ঘুরলে সে কেন্দ্রে পড়ে যাবে। এটা কে বলছিল? বিজ্ঞানী ম্যাক্সওয়েল। সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব, ঠিক আছে, ডান। নেক্সট, রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কার হয় কত সালে? রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কার হয় কত সালে? অথবা সৌর মডেল বা সোলার সিস্টেম মডেল কত সালে প্রদান করা হয়? সো রাদারফোর্ড পরমাণু মডেল যেটা সৌর মডেলে কিন্তু সেম, কারণ রাদারফোর্ড সাহেব কি করছিল? তার মডেলকে হচ্ছে
সৌর মডেলের সাথে তুলনা করছিল। কেন্দ্রে যেমন নিউক্লিয়াস আছে, তিনি ধরে নিয়েছিলেন আমাদের ওই মহাকাশে যেমন সূর্য আছে, কেন্দ্রে যখন সূর্য আছে, সৌর মডেলের কেন্দ্রে সূর্য আছে, ওই তিনি তার মডেলে ধরছিল আমার কেন্দ্রে হচ্ছে নিউক্লিয়াস আছে। রাদারফোর্ড পরমাণু মডেলের চারিদিকে কে ঘুরতেছিল? ইলেকট্রন ঘুরতেছিল। তিনি মনে করছিলেন সূর্যের চারিদিকে গ্রহ ঘুরতেছে, তো গ্রহগুলো হচ্ছে ইলেকট্রন আর সূর্য হচ্ছে নিউক্লিয়াস। সো এরকম ভাবে তিনি বলছেন, কিন্তু এটা একটা সীমাবদ্ধতা, কারণ সূর্যের কোনো চার্জ নাই, নিউক্লিয়াসের কিন্তু পজিটিভ চার্জ আছে, ইলেকট্রনের নেগেটিভ চার্জ, গ্রহের কিন্তু কোনো চার্জ নাই। তার মানে কি ভাইয়া? তার এটা সীমাবদ্ধতা ছিল, এটা হচ্ছে ভুল ছিল, ঠিক আছে? আচ্ছা, সো এটা দেওয়া হয় 1911 সালে। ক্লিয়ার ব্যাপারটা? mvr = nh/2i²। এই যে সমীকরণে m এর মান কত? m হচ্ছে আগেই বলে দিছি ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের ভর। সো ইলেকট্রনের ভর কত? 9.11 × 10⁻31 গ্রাম, না 9.11 × 10⁻28 গ্রাম। গ্রামে বলছে, কেজিতে বললে এটা ঠিক ছিল, এটা গ্রামে হবে, ঠিক আছে? ওকে, নেক্সট। প্লাঙ্কের ধ্রুবকের মান কত? 6.626 10⁻34 জুল পার সেকেন্ড, মানে হচ্ছে মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। সো এটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট, নিচের কোনটি প্লাঙ্কের ধ্রুবক মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড এককে মান? মিটার স্কয়ার কেজি কিন্তু জুল বলা হয়, ঠিক আছে? জুল বলে ফেলা যায়। সো 6.626 × 10⁻34, হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার। এরপর আসো Q19, এখানে একটা কিউ বলছে, এখানে একটা 19 বলছে, বলছে ইলেকট্রনটির কৌণিক, শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? চিন্তা করো, Q19 যে আছে তার শেষ ইলেকট্রনটা কই গেছে? তুমি যদি এটা ইলেকট্রন বিন্যাস করো, ইলেকট্রন বিন্যাস করলে এরকম আসবে 1s2 পটাশিয়াম, আর কি বোঝাই যাচ্ছে 19, 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর আসে 3d আর 4s। সো 3d আর 4s এর মধ্যে আবারও বলতেছি যে 4s এর শক্তিটা কি? 4s এর শক্তিটা হচ্ছে কম, তাই এখানে ইলেকট্রন আগে যাবে। তাহলে এই যে 19 নম্বর ইলেকট্রন, শেষ ইলেকট্রনটা কই গেছে? 4s এ গেছে। তাহলে এখানে আমাদের বলছে কৌণিক ভরবেগের মান। সো কৌণিক ভরবেগ L = mvr = এই দুইটাই কিন্তু কৌণিক ভরবেগ nh/2i²। তাহলে এখানে বসাই দাও ভ্যালুগুলো। সো এখানে লাস্ট ইলেকট্রন কত নম্বরে গেছে? n এর ভ্যালু হচ্ছে 4, h এর ভ্যালু যারা বসাই নাই, h রাখো বাই 2 × পাই। তাহলে আলটিমেটলি 2 কাটে, এখানে থাকে 2h/পাই। কি থাকে ভাইয়া? 2h/পাই, ঠিক আছে? বোঝা গেছে? বুঝতে হবে কিভাবে করতে হবে। সো এটা হবে আমার কারেক্ট আনসার, 2h/পাই। ময়মনসিংহ বোর্ড ভাই ভালো কোশ্চেন দিছে, এগুলো কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েটেও আসে, ঠিক আছে? আচ্ছা, মানে এইচএসসি লেভেলেও আসে। সো এল শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রন শক্তির বিকিরণ ঘটিয়ে কোন শক্তি স্তরে গমন করবে? ভাইয়া দেখো, ইলেকট্রন যখন নিম্ন থেকে উচ্চতে যায় তখন শক্তি শোষণ হয়, আর ইলেকট্রন যখন উচ্চ থেকে নিম্নতে আসে তখন শক্তির বিকিরণ হয়। উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে। আমাকে এখন চাইছে শক্তির বিকিরণ হবে, এই কোশ্চেনটা করছে, তার মানে উচ্চ থেকে নিম্নে আসছে। তো আমাকে বুঝতে হবে আমার শক্তি স্তর কয়টা। শক্তি স্তর হচ্ছে কে, এল, এম, এন, ও এরকম আছে। আচ্ছা, এল থেকে তাকে শক্তির বিকিরণ করতে হবে, তার মানে সে এখন উচ্চ শক্তি স্তরে আছে, তাকে নিচে আসতে হবে। তাহলে এল থেকে সে আসতে পারে কই? নিচে, মানে কে তে আসতে পারে, তাহলে কে তে আসবে, ঠিক আছে? বুঝা লাগবে কোশ্চেনগুলো, সুন্দর কোশ্চেন। ওকে, নেক্সট আসো, কোনটির বর্ণালী বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না? ওই যে এক ইলেকট্রন ব্যাখ্যা করতে পারে, এক ইলেকট্রন ব্যাখ্যা করতে পারে, কিন্তু বাকিগুলো পারে না। সো দেখো, হিলিয়াম কি পারবে? হিলিয়ামের ইলেকট্রন তো 2টা, তাহলে এটা পারে না। আচ্ছা, বেরিলিয়াম হচ্ছে ইলেকট্রন কয়টা? 4টা, এটাও পারে না। হাইড্রোজেনের ইলেকট্রন 1টা, তাহলে এইটা হচ্ছে পারে। আর লিথিয়ামের ইলেকট্রন প্লাস আছে, লিথিয়াম এমনিতে 3 প্লাস, মানে আরো একটা ইলেকট্রন ছাড়ছে, মানে 3 - 1 2টা, তার মানে এটাও পারে না, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবো, এটা সুন্দর কোশ্চেন। বোর মডেল অনুসারে কোনটির পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়? তার মানে হাইড্রোজেন আছে কিনা? আছে, তার মানে হাইড্রোজেন আছে, একটা ইলেকট্রন, তাই এটা করা যায়। সো এই ছিল আমাদের হচ্ছে বোর এবং রাদারফোর্ড সম্পর্কিত কোশ্চেনগুলা, বেশ ইম্পর্টেন্ট ছিল। এইটাও আমাদের একটা ইম্পর্টেন্ট টাইপ, ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত ব্যতিক্রম ধর্মীগুলো মনে রাখা লাগবে। এছাড়াও কি কি লাগবে সেগুলো চলো আমরা কোশ্চেন দেখেই বুঝে নিই। সো এখানে যে জিনিসটা মনে রাখা লাগবে, যদি ইলেকট্রন সমূহ নিম্ন থেকে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে যাবে, ঠিক আছে? এটাকে বলা হয় আউফবাউ নীতি। কি বলা হয়? আউফবাউ একটা জার্মান শব্দ, যার অর্থ বিল্ড আপ। আউফবাউ নীতি, এটাকে কি বলা হয় ভাইয়া? আউফবাউ নীতি। এই আউফবাউ একটা জার্মান শব্দ, জার্মান শব্দের অর্থ বিল্ডিং আপ। বিল্ডিং যখন করা হয় নিচ থেকে আস্তে আস্তে উপরের তলা করা হয় না, ঠিক সেম ভাবে ইলেকট্রন সমূহ নিচ তলা থেকে আস্তে আস্তে উপরের তলায় যাবে, ঠিক আছে? সেটাই বলা হয়েছে ইলেকট্রন সমূহ নিম্ন শক্তি স্তরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে গমন করবে। সো এখানে শক্তির মানটা প্রকাশ করা হবে n+l এর মান দ্বারা। কি দ্বারা? n+l এর মান দ্বারা। যখন মনে রাখবা n+l এর মান যত বড় তার শক্তি তত বেশি, সেখানে ইলেকট্রন পরে যাবে।
এই কথাটা মনে রাখবা। আচ্ছা, সো এখানে আরেকটা কথা বলা আছে, এল এর মানগুলো আমরা কিভাবে ডিফাইন করব। এল এর মানগুলো আমরা ডিফাইন করব হচ্ছে এই যে এইভাবে। এল এর মানগুলো ডিফাইন করব, এস অরবিটালে এল এর ভ্যালু 0, পি অরবিটালে এল এর ভ্যালু 1, ডি অরবিটালে এল এর ভ্যালু 2, এফ অরবিটালে এল এর ভ্যালু 3। ডান। ওকে, সো আমরা এখন দেখো কোশ্চিনে চলে যাচ্ছি। কে শক্তি স্তরে, ওই যে আগে একটা সূত্র দিয়েছিলাম ওইটা দিয়ে এখন করা হচ্ছে আর কি। কে শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে? ভাইয়া আমি এরকম একটা তোমাকে বলে দিছিলাম, n সমান 1 2 3 4 এরকম একটা কাহিনী বলছিলাম, এবং 1 হলে বলছিলাম এটা কে শেল, 2 হলে এল শেল, 3 হলে এম শেল, 4 হলে এন শেল। সো এখন বলছে কে শেল মানে কে মানে n এর ভ্যালু 1, তার মানে 2n স্কয়ার, তাহলে n এর ভ্যালু এখন 1 বসাবা, 2 * 1 স্কয়ার মানে এটা 2। ঠিক আছে, এরকম অনেক কোশ্চেন আছে কিন্তু সামনে আমরা দেখব। তাহলে এটার অ্যান্সার কি হবে ভাইয়া? 2। আচ্ছা, n শক্তি স্তর, n কোথায় ছিল? n এর ভ্যালু ছিল হচ্ছে 4, তার মানে এখানে কি হবে 2 * n স্কয়ার মানে 2 * 4 স্কয়ার মানে এটা হচ্ছে 32। ঠিক আছে, তার মানে অ্যান্সার হবে কত? 32। বোঝা গেছে তো? আচ্ছা, এবার বলছে হচ্ছে নিম্নের কোন মৌলটির ইলেকট্রনিক বিন্যাস 2n স্কয়ার সূত্রকে সমর্থন করে না। যদি 2n স্কয়ার সূত্রকে সমর্থন করতো তাহলে তুমি 2n স্কয়ারের বসাই দেখো তো, 2 * ফার্স্টে 1 বসাইলে এটা আসবে 2, এবার 2n স্কয়ারে 2 * 2 বসাইলে পরের ভ্যালুটা আসবে 8, 2 * 3 বসাইলে পরের ভ্যালুটা আসবে কত ভাইয়া? 18। ঠিক আছে, সো আর যদি 2 * 4 বসাও তাহলে পরের ভ্যালুটা আসবে 32। তাহলে এই রকম 2 8 8 18 2 8 18 32 এই ভ্যালুটা যে সমর্থন করবে না সেটাই হবে অ্যান্সার, কারণ আমার বলছে কোনটা সমর্থন করে না, এই যে করে না, এটাই তো চাইছে, সরি করে না। এখন দেখো ফ্লোরিন, সোডিয়াম, ক্লোরিন আর পটাশিয়ামের মধ্যে তুমি যদি পটাশিয়ামের দিকে একটু তাকাও, আমি একটু তোমাকে আগে থেকে হিন্ট দিয়ে দিই। পটাশিয়াম কত? 19 না? পটাশিয়ামের প্রথম শক্তি স্তরে থাকে 2টা ইলেকট্রন, পরের শক্তি স্তরে থাকে 8টা, পরেরটায় থাকে 8টা, পরেরটা থেকে 1টা। যেমন একটু আগে তুমি এটা ইলেকট্রন বিন্যাস করছো কিন্তু Q19 দিয়ে একটা করছো, এই যেটাই পটাশিয়ামেরটা। দেখো প্রথম শক্তি স্তরে থাকছে এই যে 1s2 2টা, পরেরটায় 2তে থাকে 2 আর 6 8টা, এই যে 8টা, তৃতীয়টায় থাকে 3s2 3p6 মানে এখানেও থাকে 8টা, আর লাস্টে চতুর্থ শক্তি স্তরে থাকে 1টা। তাহলে আমার তো 2n স্কয়ার এরকম ছিল, 2টা 8টা 18টা থাকার কথা ছিল, আছে এখানে হচ্ছে 8টা, তার মানে এটা মানে নাই। তো পটাশিয়াম আমাদের কিন্তু এই শক্তি স্তরের যে নীতিটা এটা মানতেছে না, সো আমাদের কি হবে? পটাশিয়াম হবে। সো আমাদের অ্যান্সার কি হবে ভাইয়া? পটাশিয়াম হবে, কারণ এখানে তোমার মানতে গেলে 18 হওয়া লাগতো। ওকে, ডান। ওকে, আয়রনের পারমাণবিক সংখ্যা কত? এই কোশ্চেনটা করছে। সো আয়রনের পারমাণবিক সংখ্যা আমরা সবাই জানি এটা হচ্ছে 26। এখন তুমি যদি না জানো, তোমার এখন ফরজ হয়ে গেছে এক্সাম সামনে, তো তুমি অন্তত পক্ষে আমাদের 1 থেকে 36টা যে মৌল আছে মাস্ট মুখস্থ করবা। ঠিক আছে, আর বিভিন্ন ছন্দ পাওয়া যায়, ছন্দ দিয়ে দিয়ে মুখস্থ করার ট্রাই করবা। যেমন গ্রুপ 1 এর ছন্দ, গ্রুপ 2 এর ছন্দ, হাই লিনাকে রুবি সাজিয়ে ফেললো, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। তারপরে আমাদের হচ্ছে কায়রো শহরে গেলে স্বর্ণ পাবে, বর এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড নাইজেরিয়া। ঠিক আছে, OSSC-তে পড়ে, এই টাইপের অনেক ছন্দ আছে। এগুলো দিয়ে তুমি গ্রুপ ভিত্তিক মনে রাখবা, আর অ্যাটলিস্ট 1 থেকে 36 পর্যন্ত একদম মনে রাখবে। এছাড়াও কিছু কিছু মৌল আছে যেগুলো দেখবে আসছে এক্সামে, এগুলো মাস্ট মনে রাখা লাগবে। যেমন এখানে আয়রনের পারমাণবিক সংখ্যা চাইছে, সো আমরা জানি আয়রন হচ্ছে 26, সো আয়রন 26, তারপর কপার 29, জিঙ্ক হচ্ছে 30, আমাদের ক্রোমিয়াম 24, ম্যাঙ্গানিজ 25। ঠিক আছে, আয়রন 26, কোবাল্ট 27 মাস্ট মনে রাখা লাগবে ভাই, নাহলে কিন্তু এক্সামে সমস্যা হয়ে যাবে। সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সো 30 পর্যন্ত 36 পর্যন্ত এগুলো মুখস্থ করে ফেলবা। সো আমাদের সবগুলো মোটামুটি প্র্যাকটিস শেষ। আমরা এখন 2024 সালে বোর্ডে আসা যে এমসিকিউ গুলো এক্সাম স্টাইলে সলভ করব। তোমাকে আবার বলতেছি, এক্সামে তুমি এইটাই আগে দেখবা যেটা তুমি আগে পারো, যেটা পারো সেটা দ্রুত দাগাই ফেলবা, যেটা পারো না ওইটা স্কিপ করে ধুম করে তুমি জাস্ট স্কিপ করে পরেরটায় যাবা, স্কিপ করে পরেরটায় যাবা, এভাবে এক্সাম দিবা। চলো আমরা শুরু করি আমাদের বোর্ড এমসিকিউ। তাহলে মোটামুটি আমরা এক্সাম স্ট্র্যাটেজিতেই দিব এক্সামটা। ঠিক আছে, সো এই যে যেটা পারি সেটা ফার্স্ট করব, যেটা পারি না সেটা আমরা পরে করব, পরে করব বলতে মানে ওটা নিয়ে টাইম খাটাবো না, পরেরটায় চলে যাব। পরে করব মানে সবগুলো পারাগুলো করে আসবো, যেটা কনফিউশন হালকা ছিল বা যেটা ক্যালকুলেশন হালকা করলে মিলে যাবে, ক্যালকুলেশন করারটাও পরে করব। আর লাস্টে যেটা আছে একদম কনফিউজ যেটা, সেগুলো করব। এখন কনফিউজ গুলো কি না দাগিয়ে ছেড়ে আসবো না, কারণ আমাদের তো নেগেটিভ মার্ক নাই। যদি আন্দাজে দাগাই হয়ে যায় বা কাছাকাছি একটা অ্যাজাম্পশন করে হয়ে যায় তাহলে কিন্তু নাম্বার পেয়ে যাচ্ছে। সো নাইমা মাছে কানামা ভালো, অবশ্যই আমরা যেগুলো পারি না বা কনফিউশন আছে ওগুলো লাস্টে দাগাই আসবো, কাছাকাছি আমার যেটা মনে হবে। টাংস্টেনের প্রতীক কোনটি? ভাইয়া শুরু করি টাংস্টেনের প্রতীক কোনটি? টাংস্টেনের প্রতীক হচ্ছে আমরা জানি ওলফ্রাম ছিল, তার মানে ডাবলু। ঠিক আছে, এই হচ্ছে ডান।
ল্যাটিন ভাষা থেকে গৃহীত প্রতীক কোনটি? ল্যাটিন ভাষা থেকে গৃহীত প্রতীক ছিল ক্যালিয়াম, তার মানে হচ্ছে পটাশিয়ামটা ছিল, ঠিক আছে, পটাশিয়ামটা ছিল। ওকে না টান। নিচের কোনটি ফ্লোরিনের একটি পরমাণুর ভর? এটা একটা ম্যাথ, তার মানে এই ম্যাথ এখন করা যাবে না, বাদ। এক বোর পরমাণু মডেল কত সালে দেওয়া হয়েছিল? বোর হচ্ছে 1913 সালে দেওয়া হয়েছিল। ডান 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 ডান। পরেরটা কি বলছিল? বোর পরমাণু মডেল অনুসারে কোনটির বর্ণালী ব্যাখ্যা করা যায়? যায় মানে হাইড্রোজেন খুঁজবো, হাইড্রোজেন নাই। হিলিয়াম আছে, হিলিয়ামের হচ্ছে প্লাস আছে, হিলিয়ামে ইলেকট্রন দুইটা, প্লাস মানে একটা ইলেকট্রন ছাড়ছে, তার মানে একটা, এই তো এইটা হবে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট পরমাণুর এন শেলে কয়টি উপশক্তি স্তর আছে? এন শেলে উপশক্তি স্তর হয় এটা বুঝতেছি না, বাদ। এল সমান 3 হলে প্রাপ্ত উপশক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? দেখো ভাই এল সমান 3 হলে উপশক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা ভাই বলছিল 2 × 2 l + 1, 2 × 3 + 1, তার মানে এখানে আসবে 2 × 3 + 1 মানে 7 আর 2 = 14, তো এটা হবে 14টা, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তারপর নেক্সটে চলো কোন মৌলের একটি পরমাণুর ভর দেওয়া আছে, আপেক্ষিক পারমাণবিক ভর কত? সো এগুলো ম্যাথগুলো পরে করব। এখানে বলা আছে নিউট্রন সংখ্যা কত, এটা ইজি ম্যাথ। নিউটন সংখ্যা কিভাবে বের করে ভাইয়া? উপরেরটা মাইনাস নিচেরটা, 39 - 19 কত আসবে? এ এর নিউটন সংখ্যা কত? 20 আসবে। এখানে অ্যান্সার দেখতেছি না কেন? এই যে এ এর নিউটন সংখ্যা, তার মানে এখানে অ্যান্সার নাই। নিউটন সংখ্যা 39 - 19 20 হবে, এখানে অ্যান্সার নাই। ওকে নেক্সট টাইম তাহলে দেখাবো না। এর শেষ স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টি? শেষ স্তরে ইলেকট্রন কেমনে বের করে ভাইয়া? 19টা ছিল এখানে একটা প্লাস মানে সে একটা ইলেকট্রন ছাড়ছে মানে 18টা। সেই 18টা ইলেকট্রনকে কেমনে সাজায়? 2 8 8 2 8 8, তার মানে শেষ স্তরে ইলেকট্রন কয়টা? শেষ স্তরে ইলেকট্রন হচ্ছে 8টা, শেষ স্তরে ইলেকট্রন 8টা। শেষ পরেরটা কি আছে? নাই, শেষ। তার মানে এখন আমাদের ওই যে যেগুলো ছেড়ে আসছিলাম সেগুলো করতে হবে, যেগুলো আমাদের বাদ ছিল, হ্যাঁ সেগুলো আমরা করে ফেলি। চলো, কোন মৌলের একটি পরমাণুর ভর দেওয়া আছে, আপেক্ষিক পারমাণবিক ভর কত? আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি ছিল? একটি পরমাণুর ভর কত? 3.16 × 10⁻23 বাই ওই যে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ মুখস্থ রাখতে বলছিলাম, সেটা হচ্ছে 1.66 × 10⁻24 গ্রাম। কেন গ্রামে বসাইলেন? উপরেরটাও দেখো গ্রামে দেওয়া ছিল, তো গ্রাম কেটে যায়, আমি এটা জানি। তো ভাগ করে দাও, তাড়াতাড়ি ভাগ করে দাও। তো এটা কি আসে? 3.16 × 10⁻23 ডিভাইডেড বাই 1.66 × 10⁻24, সো এটা আমার আসে হচ্ছে ভাইয়া 19 পয়েন্ট সামথিং, সো এটা আমার 19 হবে অ্যান্সার। সো এটা তো গোল করা লাগবে। ওকে ডান। আর কি বাদ রাখছিলাম? আরো বাদ রাখছিলাম নাকি? আচ্ছা, পরমাণুর এন শেলে কয়টি উপশক্তি স্তর থাকে? আচ্ছা, উপশক্তি স্তর সংখ্যা বের করার আমি একটা ব্যাপার বলছিলাম যে এন শেলে, এই যে এন শেলে খেয়াল করো, এন শেলে আমার এন এর ভ্যালু কত থাকে? দেখো এন শেলে কে সমান এন সমান যখন 1 হইতো তখন 2, আচ্ছা দেখছো ভাইয়ারা কিন্তু বাইরে গেছে। দেখো এন সমান 1 হইলে সেটাকে আমি তোমার বুঝাচ্ছি, তো এই জন্য এন সমান 1 হলে সেটা কে শেল, এটা 2, এটা 3 আর 4, তাহলে এন সমান 4 যখন, যে ছোট হাতের এন সমান 4 তখন এটাকে বলা হয় ক্যাপিটাল এন শেল। তাহলে এই যে এন, এই উপশক্তি স্তর, দেখো এই যে শক্তি স্তরে কি থাকে? 4s লেখা যায়, 4p লেখা যায়, 4d লেখা যায়, 4f লেখা যায়। এই যে s p d f এগুলোই তো উপশক্তি স্তর, তাহলে 1টা 2টা 3টা 4টা উপশক্তি স্তর আছে এখানে, ঠিক আছে। সো এটাই হবে আমার কি অ্যান্সার। ক্লিয়ারলি আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। এটা হচ্ছে আমার উপশক্তি স্তর। সো আর কি বাদ ছিল? হ্যাঁ একটা ছিল, প্রথমটা না দ্বিতীয়টা, এই যে এইটা। নিচের কোনটি ফ্লোরিনের একটি পরমাণুর ভর? সো ভাইয়া ফ্লোরিনের একটি পরমাণুর ভর কেমনে বের করে? ফ্লোরিনে জানো, দেখো ফ্লোরিনের ভর কত থাকে? 9 আর 19, তাই না? এই যে এখানে 9 থাকে, এখানে 19 থাকে, তার মানে 19 গ্রাম হচ্ছে ফ্লোরিন। তাহলে ফ্লোরিনের 19 গ্রাম মানে হচ্ছে আমার 1 মোলে থাকে কত? অ্যাভোগাড্রো নাম্বার 6.023, 10⁻23টা কি থাকে? পরমাণু থাকে। আচ্ছা বুঝলাম। তাহলে এতটা পরমাণুর ভর, এই যে এতটা পরমাণুর ভর হচ্ছে 19 গ্রাম। তো বা আমাদের ফ্লোরিনের একটি পরমাণুর ভর কত? তাহলে আমাকে বলছে যে 6.023, আমি তোমাকে বুঝাচ্ছি, এটা আর আমি এক্সামিন স্টাইলে দিলে ক্যালকুলেটর মারতাম খালি, ঠিক আছে। এতটা পরমাণুর ভর হচ্ছে 19 গ্রাম। আমাকে চাইছে একটা পরমাণুর ভর, তাহলে একটার ভর হচ্ছে কি 19 ডিভাইডেড বাই এই জিনিসটা, তাহলে 19 ডিভাইডেড বাই 6.023 10⁻23, সো এটা আমাদের 3.15 × 10⁻23, 3.15, তো 15 ও যে 154 আছে, সো এটা 16 ধরে নেওয়া হয়েছে 10⁻23। সো এই ছিল আমাদের সিকিউ এক্সাম, এমসিকিউ এক্সামটা। আমরা আশা করি এমসিকিউ এক্সামটা বুঝে গেছি। দেখছো আমি কিন্তু ম্যাথগুলো সব পরে করছি, মোটামুটি সব পরে করছি, যেগুলো আমার কনফিউশন হয়েছে ওইগুলো আমি পরে করছি, ঠিক আছে। সেই জিনিসটা বোঝা লাগবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের মোটামুটি টাইপ ওয়াইজ এমসিকিউ পার্টটাও শেষ হয়ে গেল। এখন লাস্ট আমাদের আরেকটা পার্ট থাকলো, সেটা হচ্ছে টাইপ ওয়াইজ সিকিউ পার্ট। চলো আমরা শুরু করতেছি। টাইপ ওয়াইজ সিকিউ পার্টে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে পরমাণুর
এই যে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, ইলেকট্রন নিউট্রন নিয়ে কিছু কোশ্চেন আসতে দেখা যায়, যেটা আমরা এমসিকিউ এর মধ্যে পড়ছি। ভাইয়া আমি তোমাকে এখন যে বেসিকগুলো সব বলে দিছি সেটা অনুধাবনমূলক, জ্ঞানমূলক আর এমসিকিউ মিলাই হয়ে গেছে। তুমি সিকিউ এর জন্য জাস্ট ভাইয়ের সাথে একটা একটা করে প্র্যাকটিস করবা। এবং মজার ব্যাপার হচ্ছে সিকিউ এর জন্য তোমাদের টেস্ট পেপার সলভিং ক্লাস কোর্সে অ্যাড আছে, এবং এখানে যে সিকিউগুলো আছে সেগুলোর পিডিএফ তোমার হচ্ছে এই কোর্সে অ্যাড করা হবে। সো এটা নিয়ে প্যারা খাওয়ার একদম দরকার নেই। এমসিকিউটা আমাদের উদ্দেশ্য ছিল ভালো মতন পড়ে ফেলছি কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের মোটামুটি সব হয়ে যাবে। সো পরমাণুর পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, ইলেকট্রন, নিউট্রন এগুলো সম্পর্কে আসবে। রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেল, এইটা দাও 5 স্টার, এটার মধ্যে পার্থক্য আসবে, নিচেরটাও 5 স্টার আর এইটা হচ্ছে ভাইয়া আমার 3 স্টার, ঠিক আছে। সো এই হচ্ছে তোমার মোটামুটি ব্যাপার। কৌণিক ভরবেগ থেকেও কোশ্চেন আসবে। সো এখানে কি পয়েন্টস আমরা আগেই পড়ে ফেলছি, সেই জন্য আমরা কি পয়েন্টস আর রাখতেছি না। সো আমরা এখানে একটা সিকিউ দেখতে পারতেছি, সেই সিকিউটা হচ্ছে ঢাকা বোর্ড 2022 সালে আসছে। আমি এটাকে একটু বড় করে দিই, ছোট ছোট লেখা। ঢাকা বোর্ড 2022 এটাকে কি বলতেছে, যেখানে বলা হচ্ছে, দেখো ভাইয়া খেয়াল করো যে এক্স ওয়াই জেড, ঠিক আছে, এক্স ওয়াই জেড আছে এরকম। এখানে এক্স ওয়াই জেড প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। বলছে উদ্দীপকের প্রথম মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 হলে 50টি পরমাণুর ভর কত। সো ওই যে আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে যেটা করছিলাম ওইটা। এবং ঘ নম্বরে বলছে জেড এর সর্বশেষ ইলেকট্রন 3D অরবিটালে প্রবেশ করলেও ওয়াই এর ক্ষেত্রে তা সম্ভব হয় না ইলেকট্রন বিন্যাসের সাহায্যে, কারণ বিশ্লেষণ করো। তার মানে একটা কোশ্চেন তোমার আসছে হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে, আর একটা কোশ্চেন আসছে তোমার হচ্ছে সেই আউটবাউ নীতির ব্যতিক্রম থেকে, ঠিক আছে। সো চলো আমরা তাহলে শুরু করি। গ নাম্বারটা শুরু করতেছি। গ নাম্বারটা আমরা যদি শুরু করি, উদ্দীপকের প্রথম মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 বলা আছে, তাহলে এর 50টি পরমাণুর ভর কত। সো প্রথম মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর তোমাকে কিন্তু বলে দিছে। দেখো আপেক্ষিক পারমাণবিক ভর কিন্তু তোমাকে বলে দিছে। তাহলে তোমাকে কি করতে হবে, আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি ছিল, মৌলের একটি পরমাণুর ভর। তাহলে এখানে লেখো মৌলের একটি, সূত্রটা সুন্দর করে লিখবা, মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। কার্বন 12 আইসোটোপের যে ভর এটার আবার 1/12 অংশ, ঠিক আছে, এটার 1/12 অংশ। সো আলটিমেটলি এটা করলে তোমার দেখো আপেক্ষিক পারমাণবিক ভর বলা আছে, কত বলা আছে, 35.5 বসাই দাও। তাহলে 35.5 এখান থেকে এই জিনিসটা বের করতে হবে। তাহলে একটি পরমাণুর ভর তুমি বের করবা, একটি পরমাণুর ভর বের করব। আর নিচের মানটাও কিন্তু তুমি জানো, নিচের মানটা কত জানো, কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, এই মানটা হচ্ছে গ্রামে 1.66 × 10⁻24 গ্রাম, ওইটাকে 1 mU বলা হয়তো। তাহলে একটি পরমাণুর ভর সমান কি হবে, এইটা ইন্টু এইটা। অতএব একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর সমান কি হবে, এই দুটা গুণ করো, 35.5 into 1.66 into 10⁻24। সো এটা আমাদের আসে হচ্ছে ভাইয়া 5.89 into 10⁻23, 5.89 into 10⁻23 গ্রাম। এটা একটি, তোমাকে চাইছে 50টি। তাহলে অতএব 50টি পরমাণুর ভর সমান 50 into 5.89 into 10⁻23 কি ভাইয়া, গ্রাম। এখান থেকে যা আসে তাই ভাইয়া তোমার কি অ্যান্সার। বোঝা গেছে কেমনে করা লাগবে। সো এই ধরনের ম্যাথগুলো আসতে পারে এক্সামে, তুমি একদমই ঘাবড়াবা না, করে ফেলবা। ওকে, ঘ নাম্বারে কি বলতেছে, ঘ নাম্বারে বলতেছে জেড এর সর্বশেষ ইলেকট্রন 3D অরবিটালে প্রবেশ করলেও ওয়াই এর ক্ষেত্রে তা সম্ভব না। তাহলে জেড এর পারমাণবিক সংখ্যা কত দেওয়া, জেড এর পারমাণবিক সংখ্যা হচ্ছে আমার দেওয়া হচ্ছে 21 আর ওয়াই এর হচ্ছে 19। তাহলে জেড হচ্ছে, ঘ নাম্বারটা দেখো তুমি এখানে ব্যাখ্যা ট্যাখ্যাগুলো করে লিখবা। সো জেড হচ্ছে আমার কত ভাইয়া, জেড হচ্ছে 21। তো জেড 21, তাহলে আমরা আর্গন পর্যন্ত ওভাবে লিখতে পারি, বা তোমাদের মতো আমি লিখে দিচ্ছি 1s2 2s2 2p6 2p6 3s2 3p6 18 পর্যন্ত ডান। এ পর্যন্ত কিন্তু আর্গন দিয়ে ব্র্যাকেট করে দেওয়া যায়, কারণ এখানে কোনো চেঞ্জ নাই। এরপর আসো 3d আর 4s। তো 3d আর 4s এর মধ্যে খেয়াল করো, 3d আর 4s এর মধ্যে 4s এর শক্তি কম, তাই 4s এ 2টা চলে গেল, 20টা ডান, আর 3d তে একটা গেল, 21টা শেষ, ঠিক আছে। এইবার আসো মোটামুটি আমাদের হচ্ছে y19। সো y19 যেটা, সেটা আমাদের মোটামুটি পটাশিয়াম বোঝাই যাচ্ছে, আর এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম। এই জেড হচ্ছে কি আমাদের স্ক্যান্ডিয়াম, আর y হচ্ছে আমাদের পটাশিয়াম, এটা বোঝাই যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন তুমি দেখো যে আমাদের তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 18 পর্যন্ত ডান, ঠিক আছে। এরপর কি আসবে 19। তো 3d আর 4s এর মধ্যে 4s এর শক্তি কম, এটা এখানে একটা 19 হয়ে গেল, এখানে 0টা। সো এটাই তুমি বলে দিবা যে আউটবাউ নীতি অনুযায়ী যার n+l এর ভ্যালু বড় তার শক্তি বেশি, সেখানে ইলেকট্রন আগে যেতে পারে না। কারণ ইলেকট্রন কোথায় যাবে, ইলেকট্রন হচ্ছে নিম্ন শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যাবে।
সেই কারণে 3D তে না যেয়ে ইলেকট্রন 4s এ প্রবেশ করবে। যেহেতু পটাশিয়ামের আর একটা ইলেকট্রনই ছিল, তাই আর একটা ইলেকট্রন 3D তে না যেয়ে 4s এ গেছে। সো এই জিনিসটাই সুন্দর মতো আমরা ব্যাখ্যা করে দিব। ডান। ওকে, নেক্সট। এখানে আমাদের আর আমরা এগুলো করব না, আমরা বলছি তো এগুলো সিকিউ সবগুলোই তোমার হচ্ছে সিকিউ সলভিং, তোমার টেস্ট পেপার সলভিং এ অ্যাড আছে। তো আমরা এই টাইপ থেকে আর একটা সিকিউ আমরা সলভ করতেছি না, তোমরা এগুলো সবই ব্যাখ্যা পেয়ে যাবা। সো আমি জাস্ট একটা জিনিস তোমাকে এখন দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে এখান থেকে দেখানো যায়। এখানে রাদারফোর্ড আর বোরের পরমাণু মডেল সম্পর্কিত এখান থেকে যদি আমরা দেখি, সো এখানে যে পার্টটা আমরা তোমাকে দেখাবো সেটা হচ্ছে মূলত এখান থেকে দুইটা পার্টে কোশ্চিন বেশি আসে। একটা হচ্ছে কৌণিক ভরবেগ নির্ণয় করতে দেয়, L সমান mvr = nh/2 পাই, এটা গ নাম্বারে দিচ্ছে। আর ঘ নাম্বারে যেটা দিচ্ছে সেটা হচ্ছে আমাদের দুইটা মডেলের তুলনামূলক আলোচনা, পার্থক্যগুলো, সাদৃশ্যগুলো, এগুলা। সো চলো আমরা তাহলে শুরু করি। আমাদের এখানে কনসেপ্ট যা ছিল আগে আলোচনা হয়ে গেছে। সো আমরা যদি এই মডেলটা একটু দেখি, এই মডেলটা একটু যদি দেখি, একটু বড় করে ফেললাম, ঢাকা বোর্ড 23-এ আসছে, ঠিক আছে, এটা করলে মোটামুটি কভার হয়ে যাবে। সো আমাকে বলতেছে এইখানে একটা মডেল দেওয়া আছে যার দুইটা শক্তি স্তর, এটা হচ্ছে আমাদের কি নিউক্লিয়াস, এখানে হচ্ছে একটা শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, তার মানে এটা 1 এটা 2, ঠিক আছে। আচ্ছা, আর এই পাশে তোমাকে একটা হচ্ছে দেখো ইলেকট্রনগুলো কেমন কক্ষপথে ঘুরতেছে সেটা বলা নেই, একবার মনে হচ্ছে এইভাবে ঘুরতেছে, এইভাবে এইভাবে, তার মানে এটা রাদারফোর্ড, এটা তার মানে বোর, বোঝাই যাচ্ছে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরতেছে, আর এইটা হচ্ছে রাদারফোর্ড, ঠিক আছে। এই জিনিসটা আগে আইডেন্টিফাই করে ফেলবা, তার মানে বুঝতে পারতেছো ব্যাপারটা। আচ্ছা, সো আমাদের এখানে এইচ এর মানটা বলে দিছে, প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের ভ্যালুটা কিন্তু বলে দিছে 6.626 10⁻³ মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। ওকে, বলছে এ চিত্রের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। সো এ যে চিত্রটা আছে সর্বশেষ শক্তি স্তর কত, 1 আর 2, তাহলে এ চিত্রের ক্ষেত্রে গ নাম্বারটা দেখো, এ চিত্রের ক্ষেত্রে আমার সর্বশেষ শক্তি স্তর n = 2, ঠিক আছে। আমাকে বলছে কৌণিক ভরবেগ নির্ণয় করতে। সো কৌণিক ভরবেগ কি, L = mvr = nh/2 পাই, তাই তো, তো nh/2 পাই, তাহলে যে কোনো একটা L মানেও কৌণিক ভরবেগ, mvr মানেও কৌণিক ভরবেগ, তো আমরা mvr সমানও লিখতে পারি, n সমানও লিখতে পারি, তাহলে আমরা লিখলাম, তাহলে আমরা Lটা বাদ দিয়ে দিলাম ধরো, তাহলে লিখলাম mvr এর ভ্যালু বসাইতে যায় না, এখানে ভ্যালু লাগতেছে না, কারণ mvr টোটালটাই কৌণিক ভরবেগ, তোমাকে চাইছে কৌণিক ভরবেগ নির্ণয় করো, তাহলে mvr = nh/2 পাই, ঠিক আছে, mvr = nh/2 পাই, তাহলে n এর ভ্যালু এখানে 2, h এর ভ্যালু 6.626 10⁻34 আর 2 × পাই, তাই না, এটা সোজা করে দিই আর কি। হ্যাঁ, 2 × পাই এর ভ্যালু 3.1416, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের যেটা আসবে সেটাই হচ্ছে ভাই আমাদের অ্যান্সার, বোঝা গেছে, আলটিমেটলি বুঝতে পারছি আশা করি। ঘ নাম্বারটা দেখো, ঘ নাম্বারটা বলছে কি এ ও বি মডেল দুইটির তুলনামূলক আলোচনা করো, তোমরা এটা বের করে নিবা ক্যালকুলেটর চেপে। ওকে, এ ও বি মডেল দুইটির তুলনামূলক আলোচনা করো। সো এ হচ্ছে আমার বোর পরমাণু মডেল, বি হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। সো দুইটার মধ্যে তুলনামূলক আলোচনা, চিন্তা করো তুমি এখান থেকে চিত্র থেকে অনেক কিছু বুঝতে পারতেছো যে আমাদের বোর পরমাণু মডেল কেন আসছে, রাদারফোর্ড পরমাণু মডেল তো আগে আসছে, তো এটা হচ্ছে 1911 সালে আসছে, তুলনামূলক আলোচনা যখন বলছে তাহলে এটা 1913 সালে আসছে। এখন কেন 1911 সালে এটা দেওয়ার পরে 13 সালে আসছে, রিজন হচ্ছে রাদারফোর্ড বলছিল যে আমার কেন্দ্রে গোলাকার কিছু একটা নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরে, এটা বড় মেনে নিছে, ঠিক আছে। বাট এই যে ইলেকট্রনটা কেমন করে ঘুরে, কেমন কক্ষপথে, বৃত্তাকার, উপবৃত্তাকার না উপবৃত্তাকার না অধিবৃত্তাকার, কোনোটাই বলে নাই। বোর এসে বলল যে ইলেকট্রন সমূহ হচ্ছে আমাদের নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই যে বৃত্তাকার কক্ষপথে ঘুরে, বৃত্তাকার। সো এইটা হচ্ছে বোরের একটা সাফল্য, ঠিক আছে, একটা গেল। ওকে, ডান। এখন রাদারফোর্ড পরমাণু মডেলে ইলেকট্রন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যায়, এটা কিন্তু বলা হয় নাই। বোর পরমাণু মডেলে কিন্তু বর্ণালী এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যাচ্ছে, নিম্ন থেকে উপরে যাচ্ছে, উপর থেকে নিচে আসছে, তার মানে এখানে কি হচ্ছে, বর্ণালী সৃষ্টি হচ্ছে। তাহলে রাদারফোর্ডে কোনো বর্ণালী নাই, বোরে বর্ণালী সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবো। রাদারফোর্ডে যেটা হয়েছে, ম্যাক্সওয়েলের তত্ত্ব সে মানে নাই, কিন্তু তার ব্যাখ্যা দিতে পারে নাই, যে বলছিল ম্যাক্সওয়েলকে একটা চার্জিত বস্তুকে অপর বিপরীতধর্মী চার্জিত বস্তু যদি ক্রমান্বয়ে কেন্দ্র করে ঘুরে, তাহলে সেই ক্রমান্বয়ে কেন্দ্রে পতিত হবে শক্তি স্তর হারিয়ে, তার মানে পরমাণুর কোনো অস্তিত্বই থাকবে না। কিন্তু বোর এসে কি বললো, যে ইলেকট্রন গুলো একটা নির্দিষ্ট কক্ষপথে যখন ঘুরে, তখন এই যে এল একটা কৌণিক ভরবেগ মেনটেন করে ঘুরে, একটা কৌণিক ভরবেগ সংরক্ষণ করে, যার কারণে সে কেন্দ্রে পতিত হচ্ছে না, ঠিক আছে, বা কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল দুটো সমান থাকে, যার কারণে সে
কেন্দ্রে পড়তেছে না। তার মানে এই যে তিনটা ব্যাপার আমি কিন্তু অলরেডি তোমাকে ব্যাখ্যা দিয়ে দিলাম, ঠিক আছে? এই ব্যাপারগুলো তোমরা তুলনামূলক আলোচনা করে ফেলবে। এই কোশ্চিনটা অনেক ইম্পর্টেন্ট, এই কোশ্চিনটা কিন্তু এক্সামে মাস্ট আসবে। আমি একটু স্টার মার্ক করে দিচ্ছি, এই কোশ্চিনটা মাস্ট তুমি হচ্ছে পড়বা, এই কোশ্চিনটা সুন্দর মতো পড়বা, ঠিক আছে? এই কি ব্যাপার, কি হচ্ছে? এই কোশ্চিনটা সুন্দর মতো পড়বা, আমি স্টার মার্ক করতে যাচ্ছি, হাইলাইট হচ্ছে কেন। সো এই হচ্ছে অবস্থা। ঘ নাম্বার হচ্ছে তুলনা। তুলনা নিজেরা আমরা পারবো, তুলনাটা করবা কিভাবে, ছক করে করার ট্রাই করবা। এই পাশে লিখবা হচ্ছে বোর পরমাণু মডেল, এই পাশে লিখবা রাদারফোর্ড পরমাণু মডেল। লিখে তুমি 4টা 5টা পয়েন্ট যা বড় করতে পারলে বড় করবা, বড় করে, বা 8টা পয়েন্ট বানায় অনেকে ছোট 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 ভাগ করে করে, যে সুন্দর মতো তৈরি করে রাখবা কোশ্চেনের অ্যান্সারটা। এটা কিন্তু বারবার আসবে। দেখো আমি যদি পরে আরেকবার দেখাই কি বলছে, উদ্দীপকের ব্যাখ্যায় ও পরমাণুর গঠন ব্যাখ্যায় উদ্দীপকের কোন মডেলটি অধিক উপযোগী? ভাইয়া বলো তো, যেটা আগে আসছে নাকি যেটা পরে আসছে সেটা বেশি উপযোগী হয়? অবশ্যই আপডেটেডটাও বেশি উপযোগী হয়। সো দেখো এটা হচ্ছে রাদারফোর্ড, এটা হচ্ছে বোর। সো বোর মডেলটা কি ভাইয়া আমার অধিক উপযোগী, ঠিক আছে? বোর মডেলটা আমার অধিক উপযোগী। তাহলে মানে বি নাম্বারটা অধিক উপযোগী কেন? ওই যে বলবা যে বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে, পরমাণুতে হচ্ছে ইলেকট্রনগুলো কেমন কক্ষপথে ঘুরতেছে সেটা বলে, সো এই জিনিসগুলো। তারপর কৌণিক ভরবেগ যে সংরক্ষিত থাকে, ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে, বর্ণালী এক ইলেকট্রন বিশিষ্টর যে ব্যাপারটা ওইটা বলবা। সো এইগুলো বললে তোমার মোটামুটি বোঝা যাবে যে আমার বোর পরমাণু মডেল অধিকতর স্থিতিশীল, ঠিক আছে? ওকে, মানে এখান থেকে অধিকতর উপযোগী। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ছিল কৌণিক ভরবেগ সম্পর্কিত, এগুলো আমরা করছি একটু আগে, এটাই আমরা করলাম। সো এটা নিয়ে আমরা ডিসকাস করব না। এই সেম জিনিসগুলো ভাইয়া, সেম জিনিসগুলো তোমাদের অবশ্যই হচ্ছে টেস্ট পেপার সলভ ক্লাস অ্যাড আছে, এবং তোমাদের টেস্ট পেপার এই যে এই কোশ্চেনগুলোর পিডিএফও দিয়ে দেওয়া হবে। সো এইগুলো নিয়ে প্যারা খাওয়ার একদমই দরকার নাই। সো আমরা এখন আসো 2024 সালে একটা বোর্ড সিকিউ আসছে, সেই বোর্ড সিকিউটা এক্সাম হলে কিভাবে আমরা অ্যাটেন্ড করব সেটা দেখে নিব। তো সেইভাবে আমরা দেখবো। সো আমরা আবারও দেখে নিব যে আমরা কিভাবে কোশ্চেনটা সিলেকশন করব। 8টা কোশ্চেন না, যে কয়টা কোশ্চেন থেকে আমরা পড়বো, ঠিক আছে? পড়ার পরে কি করব, আমি 5টা সিলেক্ট করব, কোনটা কোনটা পারি লিখবো। লিখার পরে তোমার এখানে ড্রাফট করবা, ড্রাফট করে সিলেকশন করবা, সিলেকশন করে মাথার মধ্যে সাজাবা, প্যাটার্ন সাজিয়ে তারপরে হচ্ছে প্রেজেন্টেশনে চলে যাবা, ঠিক আছে? সো এখন দেখো, তাহলে আমাদের এখানে একটা কোশ্চেন আছে, তারপর এখানে একটা কোশ্চেন আছে। সো তারপর আর কি কোশ্চেন দেওয়া হয়েছে, এখানে একটা কোশ্চেন আছে। সো মোটামুটি অনেকগুলো কোশ্চেন এখানে দেওয়া হয়েছে। সো এখানে দেখো আমাদের এই যে লাস্ট কোশ্চেনটাই যদি আমরা দেখি, বলছে যে চিত্র 1 আর 2 এর কোন পরমাণু মডেলটি অধিকতর গ্রহণযোগ্য সেটা যথাযথ যুক্তির সাহায্যে ব্যাখ্যা করতে বলছে। তার মানে দুইটার মধ্যে ব্যাখ্যা, এটা তার মানে আমরা আগেই করছি। আরেকটা বলছে চিত্র 1 এর সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। সো একটি ইলেকট্রনের, চিত্র 1 এর সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। এটা আমরা একটু আগেই করে আসছি, সো এটা না করাটাই বেটার, ঠিক আছে? নতুন কিছু পাই নাকি দেখি। বি মডেলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করে, একই কথা। এ ও বি মডেলের মধ্যে কোনটি উপযোগী, আবার একই কোশ্চেন আসছে। তাই মানে দেখছো আমরা যা পড়ছি তার বাইরে কিছু আসে। এবং ঘ নম্বরে একটা কোশ্চেন, রাদারফোর্ড আর বোরের মধ্যে কোনটা বেশি ভালো, কোনটা উপযোগী, তুলনামূলক আলোচনা, এই চাচ্ছে। আচ্ছা এইটা দেখো, এটা কি বলতেছে, এটা মনে হচ্ছে একটু নতুন কোশ্চেন। দেখো এখানে কিউ আর দুইটা মৌল আছে, মৌল এখানে কিউ আর প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে, যাদের প্রোটন দেওয়া আছে, নিউট্রন দেওয়া আছে। ওকে, ঠিক আছে, নিউক্লিয়াসের ভর দেওয়া আছে, ঠিক আছে। আমাকে বলছে উদ্দীপকে গ নাম্বারে প্রোটন ও নিউট্রনের প্রকৃত ভর ব্যবহার করে কিউ মৌলটির একটি অণুর ভর নির্ণয় করো। আচ্ছা, প্রোটন ও নিউট্রনের প্রকৃত ভর ব্যবহার করে কিউ মৌলটির একটি অণুর ভর নির্ণয় করো। সুন্দর কোশ্চিন। যারা কনসেপ্ট 24 আবার রিসেন্ট কোশ্চিন, কনসেপ্ট যাদের ঘাটতি আছে তারা কিন্তু এখানে কিছু কিছু জায়গায় আটকায় যাবে। দেখো কি বলছে, আমাকে বলছে যে প্রোটন ও নিউট্রনের প্রকৃত ভর ব্যবহার করে কিউ মৌলটির একটি অণুর ভর বের করো। আচ্ছা ভাইয়া, তুমি কি জানো যে আমাদের একটি অণুর ভর সমান কি? ভর বা একটা অণুর ভর মানে ভর ইকুয়ালস টু কি, এটা কি জানো? ভর মানে কি, ভর সংখ্যা মানে কি জানো? ভর সংখ্যা মানে পরমাণুর কেন্দ্রে কি থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে। তার মানে ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর, এটা তো বুঝি। তাহলে প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর। তাহলে চিন্তা করো আমাদের এই যে কিউ এর ক্ষেত্রে প্রোটন কয়টা? প্রোটন হচ্ছে 9টা। প্রোটন কয়টা? 9টা। আর নিউট্রন কয়টা? নিউট্রন হচ্ছে 10টা। তাহলে বলো প্রোটনের ভর মানে কি? প্রোটনের ভর মানে একটা প্রোটনের ভর কত? একটা প্রোটনের ভর আমরা সবাই জানি 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 24 গ্রাম। 10 টু দি পাওয়ার মাইনাস
24 গ্রাম। তাহলে আমার প্রোটন আছে কয়টা? 9টা। তাহলে 9টা প্রোটনের ভর 9 দিয়ে গুণ করা লাগবে, প্লাস নিউট্রনের ভর, একটা নিউট্রনের ভর কত? 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। এখানে নিউট্রন আছে কয়টা ভাইয়া? 10টা। তার মানে আলটিমেটলি এই দুইটা দ্বারা এই দুইটা তোমাকে বের করা লাগবে। সো আমরা করে ফেলি, চলো। 1.673 ইন্টু 10⁻24 ইন্টু 9 প্লাস 1.675 ইন্টু 10⁻24 ইন্টু 10। সো এটা আমাদের আসে হচ্ছে 3.1807 ইন্টু 10⁻23 গ্রাম। সো এইটা এতটুক আসলো, এটা ভর আসছে, ঠিক আছে, এটা ভর আসছে। এখন চিন্তা করো এই দুইটা যোগ করলে, খুব সুন্দর কোশ্চেন, প্রোটন আছে 9টা, নিউট্রন আছে 10টা, তাহলে এই দুইটা যোগ করলে ভর পাওয়া যায় না? তাহলে ভর সংখ্যা সমান কি? প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে প্রোটন আছে 9, নিউট্রন আছে 10, তার মানে আমার ভর সংখ্যা হচ্ছে 19। আবার প্রোটন 9, প্রোটন 9 কার ভাইয়া? ফ্লোরিন, তার মানে এটা হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিনের প্রোটন 9, ভর সংখ্যা 19। এখন চিন্তা করো ফ্লোরিন কি এইভাবে থাকে? না, ফ্লোরিন থাকে হচ্ছে F2 আকারে। তার মানে একটা ফ্লোরিনের মধ্যে আবার দুইটা করে পরমাণু থাকে। তার মানে এখানে যেই তুমি ভরটা পাইছো এটা ডাবল হবে। তার মানে একটা ফ্লোরিন তো না, এখানে ফ্লোরিন থাকে দুইটা। তাহলে আলটিমেটলি ভর সমান হবে, একটা অণুর ভর সমান হবে যেটা তুমি পাইছো 3.1807 ইন্টু 10⁻23। এটা একটার জন্য, এন্ড ফ্লোরিন তো থাকে এরকম ডাবল অবস্থায়, দ্বিপরমাণু গ্যাস। তার মানে এটা হবে ইন্টু 2। তাহলে এখানে হবে 6.36 ইন্টু 10⁻23 গ্রাম। এটাই হবে ভাই আমার কি অ্যান্সার। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি। সো এই কোশ্চেনটা দেখছো সুন্দর ছিল না? গ নাম্বার দিয়ে সুন্দর মতো এটা করে ফেলবা। সো এটা সুন্দর একটা কোশ্চেন ছিল, সবাই আশা করি বুঝতে পারছো। নেক্সট, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আর মৌলটি শনাক্ত করে এর সংকেত লিখো। সো আর মৌলটি শনাক্ত করতে বলছে যেখানে তার নিউক্লিয়াসের ভর বলে দিছে, নিউট্রন সংখ্যা 16 বলে দিছে, ঠিক আছে। সো গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আমাদের আর মৌলটি শনাক্ত করতে বলছে যেখানে নিউক্লিয়াসের ভর বলে দিছে, নিউট্রন সংখ্যা বলে দিছে। সো নিউক্লিয়াসের ভর মানেই তো দেখো, আমি আবার সেম থিওরি দিয়ে করব। দেখো নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে তো প্রোটন আর নিউট্রন থাকে, তাই না? আমরা তাহলে লিখতে পারি ঘ নাম্বার দিয়ে যে নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসে কি কি থাকে ভাইয়া? নিউক্লিয়াসের ভর ইকুয়ালস টু প্রোটনের ভর, প্রোটন আর নিউট্রনই তো থাকে, তার মানে প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর, ঠিক আছে। এখন চিন্তা করো নিউক্লিয়াসের ভর কিন্তু বলা আছে, নিউক্লিয়াসের ভর কত বলা আছে? 5.1895 10⁻23, 5.1895, 5 এটা বসায় দাও, 5.1895 ইন্টু 10⁻23। প্রোটন আমি জানি না, প্রোটন কয়টা ধরে নিলাম, প্রোটন আছে এক্সট্রা, ঠিক আছে, প্রোটন আছে এক্সট্রা, আর এর সাথে গুণ করব আমি কি, পয়েন্ট না কিন্তু এটা গুণ। আচ্ছা, প্রোটন আছে এক্সট্রা এবং প্রোটনের ভর কত আমরা জানি, এক্সট্রা প্রোটন, তার মানে একটা প্রোটনের ভরের সাথে এক্স নাম্বার গুণ করব। একটা প্রোটনের ভর কত? 1.673 ইন্টু 10⁻24, এটা গেল। আর নিউট্রন কয়টা ছিল বলা ছিল কোশ্চিনে, নিউট্রন আছে হচ্ছে 16টা আর এর ক্ষেত্রে। তাহলে 16 ইন্টু নিউটনের একটা নিউটনের ভর 1.675 ইন্টু 10⁻24 হচ্ছে গ্রাম। সো এখান থেকে জাস্ট তোমার কাজ হচ্ছে এক্স এর ভ্যালুটা বের করে নিয়ে আসা। সো এখান থেকে এক্স এর ভ্যালুটা কত আসবে সেটা আমরা একটু বের করে নিব। সো ভাইয়া এখান থেকে আমাদের এক্স এর ভ্যালুটা আছে হচ্ছে 15, মানে এক্স কি ধরছিলাম, প্রোটন সংখ্যা। এই যে এটা হচ্ছে আমার নিউট্রন সংখ্যা ছিল 16টা, এক্স ছিল হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে এক্স হচ্ছে আমি লিখবো যে আমার প্রোটন সংখ্যা ইকুয়ালস টু 15, প্রোটন সংখ্যা ইকুয়ালস টু 15, অতএব আর ইকুয়ালস টু ছিল ফসফরাস। ফসফরাস মানে ফসফরাসের এই যে এখানে 15 থাকে, ঠিক আছে। তার মানে এটা ছিল আলটিমেটলি কি ভাইয়া, বাংলায় লিখে দাও দরকার হয়, ফসফরাস, ঠিক আছে।
সো এই ছিল আমাদের টাইপ ওয়াইজ সিকিউ পার্টের অংশটা, এবং এখান থেকে বোর্ডে যেটা আসছে সেখানে কিভাবে আমরা সলভ করব। সো তুমি আলটিমেটলি লাস্টে লিখে দেবে অতএব উদ্দীপকের উপরের গাণিতিক বিশ্লেষণ থেকে বোঝা যায় যে আমাদের আর মৌলটি আসলে ছিল ফসফরাস। ঠিক আছে, সো আলটিমেটলি এইভাবে ম্যাথগুলো করবে। আর আলটিমেটলি তোমাদের সব কোশ্চিনে তাছাড়া আসে কি যে আমাদের রাদারফোর্ড আর বোর পরমাণু মডেলের একটা সাদৃশ্য বৈসাদৃশ্য বা কোনটা বেশি উপযোগী কোনটা অনুপযোগী। সো এইগুলো যদি ঠিক মতন তোমরা বুঝতে পারো তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করে দিলাম। সো আমি সালিম সাদমান সিয়াম ভাইয়া তোমাদের থেকে বিদায় নিচ্ছি। এই 3টা লেকচার আমি তোমাদের দেখাই দিলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কেমন লাগছে ভাইয়াকে জানাইতে পারো। সার্চ দিলেই সালিম সাদমান সিয়াম সার্চ দিলে সিয়াম নামটা নাই আসলে, সালিম সাদমান সিয়াম সার্চ দিলে মোটামুটি তোমরা আমাকে পেয়ে যাবা। সো ভাইয়াকে জানাইতে পারো ক্লাসগুলো কেমন লাগছে, আর কোনো জায়গায় অবশ্যই ভুল ত্রুটি থাকতে পারে ক্লাসে, সেগুলো যদি হয়ে থাকে ভাইয়াকে সেইটাও তুমি জানাবা। এবং তোমার যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রেও ভাইয়াকে তুমি রিস্ক করে ফেলবা। সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ক্লাস এখানে শেষ করছি। অবশ্যই তোমরা আমি এক্সামে যে স্ট্র্যাটেজিগুলো তোমার সাথে শেয়ার করছি সিকিউ এবং এমসিকিউ ক খ যে পার্টে মোটামুটি আমি যেই তোমাকে হচ্ছে সাজেশনগুলো দিছি বা যে ট্রিক্সগুলো শেয়ার করছি, যদি তুমি সেগুলো অ্যাপ্লাই করতে পারো ইনশাল্লাহ রসায়ন বা কেমিস্ট্রিতে সেরা একটা সাফল্য হবে। সো এসএসসিতে এ পর্যন্তই, হয়তো ভাইয়ের সাথে দেখা হবে, এইচএসসিতে ইনশাল্লাহ দেখা হবে আবারও তোমাদের সাথে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকো, সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো। আসসালামু আলাইকুম।